আসসালামাইকুম ক্লাস 8 এর কিউট বাচ্চারা, কি অবস্থা তোমাদের? সো আজকে হচ্ছে তোমাদের ম্যাথের মুনাফা চ্যাপ্টারটা বায়া শেষ করাবো। চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় ইনশাল্লাহ এই টোটাল চ্যাপ্টারটা বায়া তোমাদের শেষ করাবো। সো টোটাল লেকচারটা ধৈর্য সহকারে শেষ করতে হবে, তাহলে এই চ্যাপ্টারের যত বেসিক আছে, যত কনসেপ্ট আছে বায়া ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? সো এখানে সর্বপ্রথম যে টপিকটা আছে সেই টপিকটা কি? লাভ ও ক্ষতি নিয়ে। লাভ ও ক্ষতি নিয়ে। সো এই টপিকটা তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বায়া বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো মনে করো এটা হচ্ছে একটা ব্যবসায়ী দোকান। তুমি যে দোকান থেকে চাল আনো, চিড়া আনো, মুড়ি আনো, ওই যে ব্যবসায়ী দোকানগুলা, এই হচ্ছে একটা দোকান। সো এই দোকানে কে থাকবে? একজন অবশ্যই বিক্রেতা থাকে। সো এই বিক্রেতা কি করে? একটা পণ্য ক্রয় করে সর্বপ্রথম, তাই না? এই হচ্ছে একটা পণ্য, এটা কি? এটা হচ্ছে একটা পণ্য। সো সে এই পণ্যটা ক্রয় করে বিক্রি করে সে কি করে? লাভ করে। সে বিক্রি করে কি করে? লাভ করে। এখন সে যে পণ্যটা ক্রয় করছে, শুধু এই পণ্যটা তার ক্রয় মূল্যে অ্যাড হয় না। সো তার সাথে সাথে কি আছে? এখানে দোকান ভাড়া আছে, তার পাশাপাশি এখানে যাতায়াত খরচ আছে, তারপর এখানে আরো আনুষঙ্গিক খরচ আছে, তাই না? আরো অনেক খরচ আছে। সো এই সব কয়টা খরচ সে একসঙ্গে, সে একসঙ্গে কি করে? ক্যালকুলেশন করে। সো ওইখান থেকে সে কি করে? তার ক্রয় মূল্যটা সে নির্ধারণ করে। পরবর্তীতে সে কি করে? এই পণ্যটা সে কি করে? বিক্রি করে। এই যে পণ্য, সে পণ্যটা সে কি করে? বিক্রি করে সে লাভ করার চেষ্টা করে। সে কি করে? লাভ করার চেষ্টা করে। এখন কখন তার লাভ হবে, কখন তার ক্ষতি হবে, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এখন লক্ষ্য করো, যদি তার বিক্রয় মূল্যটা বেশি হয় কার থেকে? ক্রয় মূল্য থেকে, তাহলে অবশ্যই তার কি হচ্ছে? লাভ হচ্ছে। সে একটা পণ্য 5 টাকা ক্রয় করে সে 20 টাকা বিক্রি করছে, তাহলে তার লাভ কত? 15 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 20 টাকা, মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি? বেশি। সো তার কি হয়েছে? লাভ হয়েছে, ঠিক আছে? সো তাহলে লাভের সূত্র কি হবে? এই যে আমি যদি লাভ লিখি, সো লাভ কি তাহলে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সো লাভ তাহলে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বুঝতে পারছি? এখন আসেন কোনো কারণে তার ক্ষতি হয়েছে। সবসময় যে ব্যবসা লাভ হবে এমন না। অনেক সময় আমরা শুনে থাকি যে ব্যবসা ক্ষতি হয়েছে, তাই না? অনেক সময় ব্যবসা ক্ষতি হয়। সো কখন ক্ষতি হয়? যখন তার যে প্রোডাক্টটা, অর্থাৎ তার যে পণ্যটা, এই পণ্যটা কোনো কারণে সে কম দামে বিক্রি করছে, কোনো একটা কারণে সে কম দামে বিক্রি করতে হয়েছে। সো তার বিক্রয় মূল্য কম কিন্তু ক্রয় মূল্য বেশি, তখন তার কি হয়? ক্ষতি হয়। যেমন মনে করেন সে বিক্রেতা কি করছে যে একটা পণ্য 20 টাকা দিয়ে কিনছে, কেনার পর সে সেই পণ্যটা 10 টাকায় বিক্রি করছে, তাহলে তার কত টাকা ক্ষতি হয়েছে? 10 টাকা ক্ষতি হয়েছে। সো এখানে ক্রয় মূল্য 20 টাকা বেশি, বিক্রয় মূল্য 10 টাকা কম, তাহলে তার ক্ষতি কত হয়েছে? 10 টাকা হয়েছে। সো তাহলে আমরা কি করতে পারি? যে ক্ষতি ইকুয়ালস টু কখন হবে? যখন ক্রয় মূল্যটা বেশি, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ঠিক আছে? সো এই সূত্রগুলা মনে রাখবেন, ঠিক আছে? এই সূত্রগুলা মনে রাখবেন। সো আই থিঙ্ক আপনাদের এই টপিকটা বোঝা হয়ে গেছে, যে লাভ ক্ষতি টপিকটা বোঝা হয়ে গেছে। ওকে, তারপর আসেন উদাহরণের ম্যাথগুলো আমরা করব। আমরা প্রচুর ম্যাথ করব, মানে যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ কভার করব, ঠিক আছে ইনশাল্লাহ। সো দেখেন, একজন দোকানদার প্রতি হালি ডিম
এক হালি সমান সমান কয়টা? 4টা। ওকে, সো প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করছে, করে সে প্রতি 2 আলি 56 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে এই লাভ ক্ষতি যে হিসাব করি তা শতকরায় প্রকাশ করি। লাভ ক্ষতি আমরা কিসে প্রকাশ করি? শতকরায়। এই যে লাভ বা ক্ষতি শতকরায় প্রকাশ করা হয়। সো লাভ বা ক্ষতি কিসে প্রকাশ করা হয়? শতকরায় প্রকাশ করা হয়। সো এই ম্যাথটা এটা বলছে যে তার মানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে? সো এখন একটা জিনিস লক্ষ্য করেন, সো এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? সো এখানে এক হালির ডিম কত টাকা? 25 টাকা। ওকে, সো এখানে দেখেন, এখানে এক হালি, প্রতি হালি মানে কত? এক হালি। এক হালি ডিমের দাম কত টাকা? 25 টাকা। সুতরাং 2 আলি ডিমের দাম, 2 আলি ডিমের দাম, অথবা ডিমের ক্রয় মূল্য যদি লিখি তাহলে আরো সুন্দর হয়। ডিমের ক্রয় মূল্যটা লিখি। ওকে, যে ক্রয় মূল্য প্রথমে কত? এই যে 25 টাকা। 25 টাকা। সুতরাং 2 আলি ডিমের ক্রয় মূল্য ইকুয়ালস টু 25 ইন্টু 2 টাকা সমান সমান 50 টাকা। এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি 2 আলি কেন নিছেন? ওই যে এখানে 2 আলি আছে সেজন্য, এখানে 2 আলি আছে সেজন্য আমি হচ্ছে এখানে 2 আলি ডিমের ক্রয় মূল্য কত সেটা হিসাব করব, আর ওইখানে 2 আলি ডিমের বিক্রয় মূল্য কত সেটা হিসাব করব। অথবা এই ম্যাথটা আপনি অন্যভাবে করতে পারেন। কিভাবে? এখানে 1 আলি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, আর ওইখানে 2 আলি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। সো ওইখানকার যে 2 আলি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা, 1 আলি ডিমের বিক্রয় মূল্য কত সেটা দিয়েও আপনি ম্যাথটা করতে পারেন। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 আলি নেন, বিক্রয় মূল্য 1 আলি নেবেন। ক্রয় মূল্য 2 আলি নিলে বিক্রয় মূল্য 2 আলি। সো এখানে ক্রয় মূল্য কত আলি নিছি? 2 আলি নিছি। সো এখানে বিক্রয় মূল্য কত আলি? 2 আলি। সো 2 আলি ডিমের ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। আর ওইখানে 2 আলি ডিমের বিক্রয় মূল্য কত? 56 টাকা। ঠিক আছে, এখানে আবার 2 আলি দেওয়া আছে। 2 আলি ডিমের বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 56 টাকা। সো এখন একটা জিনিস লক্ষ্য করেন, 2 আলি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, অর্থাৎ 50 টাকা দিয়ে সে ক্রয় করছে। আর 2 আলি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। সে 50 টাকা দিয়ে ক্রয় করে 56 টাকায় বিক্রি করছে। সে 2 আলি ডিম 50 টাকা দিয়ে কিনছে, কিনে এই 2 আলি ডিম 56 টাকায় বিক্রি করছে। তাহলে তার লাভ কত হয়েছে? 6 টাকা। 56 বিয়োগ 50, 6 টাকা। সো সুতরাং 2 আলি ডিমের সুতরাং লাভ ইকুয়ালস টু, লাভ মানে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য কত? 56 টাকা। সো 56 বিয়োগ ক্রয় মূল্য কত? 50 টাকা। 50 সমান কত টাকা? 6 টাকা। 6 টাকা। 6 টাকা। ঠিক আছে, সো এখানের মধ্যে একটু এটা আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর। সো এখন দেখো তার লাভ কত টাকা হয়েছে? 6 টাকা। এখন আমাকে বলছে শতকরাই, আমাকে কি বলছে? শতকরাই মানে 100 টাকার মধ্যে তার কত টাকা লাভ হয়েছে। শতকরা মানে কি? 100 টাকার মধ্যে তার কত টাকা লাভ হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, ক্রয় মূল্য কত টাকা ছিল? 50 টাকায়। সো 50 টাকায় সে কত টাকা লাভ করছে? 6 টাকা। 50 টাকায় সে কত লাভ করছে? 6 টাকা। তো আমরা দেখব 100 টাকায় সে কত লাভ করছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে শতকরা কত লাভ করছে। ওকে, সো এখন হচ্ছে আমাদের টার্গেট, এখন হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে কি লিখতে পারি? 50 টাকায় লাভ করেছে 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়
6/50 টাকা। সুতরাং এখন আমরা হচ্ছে 100 টাকায় কত লাভ হয় সেটা বের করব। সুতরাং 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়। সো 6 ইন্টু 100টা উপরে চলে যাবে, আর নিচে কত 50 টাকা। সো 0 0 কাটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 টাকা। সুতরাং কত পার্সেন্ট? 12%। সুতরাং লাভ কত? 12%। শতকরা লাভ কত পার্সেন্ট? 12%। শেষ। দেখেন এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি? দেখেন তো খুবই সহজ একটা ম্যাথ ছিল। ওকে, সো নেক্সট দেখেন এখানে কি বলছে। বলছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। এই ক্রয় ভুলে লিখছিল, সো এটা কাটা ক্রয় হবে না, এটা হচ্ছে বিক্রয় করা হলো। মানে একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করছে। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। সো এই ম্যাথটা কিভাবে করা যায় দেখেন, আমরা যদি ছাগলটার ক্রয় মূল্য 100 টাকা ধরি, যে ছাগলটির ক্রয় মূল্য দেখেন, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? আমি ধরে নিছি যে ছাগলটার ক্রয় মূল্য 100 টাকা। সো এখন বের করব 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, আবার বের করব 8% লাভে বিক্রয় মূল্য কত। ঠিক আছে? সো সুতরাং 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে? 100 বিয়োগ 8 টাকা মানে 92 টাকা। আবার 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 8 অর্থাৎ 108 টাকা। এখন দেখেন আমি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা পেয়েছি, 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা পেয়েছি। অর্থাৎ আমাকে কত টাকা বেশি বিক্রয় করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা বেশি। আমি যদি 108 বিয়োগ 92 করি, দেখেন এখানে দেখেন, সুতরাং বিক্রয় মূল্য বেশি। সুতরাং বিক্রয় মূল্য বেশি, 108 বিয়োগ 92 টাকা অর্থাৎ 108 বিয়োগ 92 অর্থাৎ 16 টাকা। 16 টাকা মানেটা হচ্ছে, প্রথমে বলছে ছাগলটা 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, আবার বলছে ছাগলটা আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। সো এখন আমরা ছাগলটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 8% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করছি, আবার 8% লাভে যে বিক্রয় মূল্য সেটা বের করছি। অর্থাৎ ছাগলটাকে যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ছাগলটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 92 টাকা বিক্রি করলে ছাগলটার 8% ক্ষতি হইতো, এবং 108 টাকা বিক্রি করলে ছাগলটার 8% লাভ হইতো। তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা বেশি মূল্যে বিক্রি করলে, বিক্রয় মূল্য কত টাকা বেশি বিক্রয় করলে 8% ক্ষতি থেকে 8% লাভ হবে? 16 টাকা। কথা বুঝতে পারছি? অর্থাৎ ছাগলটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যদি আপনি 16 টাকা বেশি বিক্রি করেন, তাহলে আপনার যে 8% ক্ষতি হয়েছিল ওইটা 8% লাভ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? সেজন্য আমরা বিক্রয় মূল্য বেশি কত হতে হবে? 16 টাকা হতে হবে। সো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হবে যখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। অর্থাৎ 100 টাকা যে ছাগলটা ছিল তার বিক্রয় মূল্য 16 টাকা বেশি বিক্রি করতে হবে 8% লাভের জন্য। 8% ক্ষতি থেকে 8% লাভের জন্য ছাগলটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তাকে 16 টাকা বেশি বিক্রি করতে হবে। সো সুতরাং বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য
কত, এই যে 100 টাকা, 100 টাকা যেটা ধরছিলাম 100 টাকা, এখানে সুতরাং লাগবে না। ওকে, সো এরপর লিখবেন সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 16টা নিচে এই যে কত টাকা। সুতরাং বিক্রয় মূল্য, সো বিক্রয় মূল্য কত টাকা বেশি, এই যে ছাগলটা যে আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করা হইতো, সো বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ইন্টু 800, 800 উপরে আর নিচে 16, এত টাকা, এত টাকা সমান সমান 100 ইন্টু 800 ডিভাইডেড বাই 16, তাহলে 5000 টাকা। সুতরাং ছাগলটির ক্রয় মূল্য, সুতরাং ছাগলটির ক্রয় মূল্য 800 টাকা, সরি কি বলি 5000 টাকা, 5000 টাকা, ঠিক আছে 5000 টাকা, 5000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন কিউট কিউট বাচ্চারা, দেখেন তো বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সো আমরা যদি নেক্সট ম্যাথ দেখি, সো দেখেন এখন হচ্ছে আমরা মুনাফা, সো মুনাফা কি, মুনাফা হচ্ছে লাভ, লাভ যেটা এটাকে আমরা কি বলতেছি, সুন্দর করে আদর করে এটাকে আমরা নাম দিয়েছি মুনাফা। ঠিক আছে, সো মুনাফা নির্ণয় সূত্র এখানে হচ্ছে মূলধন বা আসল, প্রিন্সিপাল, এটাকে আমরা পি দ্বারা প্রেজেন্ট করি। সো এটা হচ্ছে পি, মুনাফার হার যেটা রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে আর সময় অ্যান্ড টাইম, মুনাফা আই যেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, এটা হচ্ছে আই দ্বারা আমরা প্রকাশ করি। তারপর হচ্ছে সমৃদ্ধি মূলধন যে কথা, মুনাফা আসলে কি কথা, এই লাইনটা মনে রাখবেন। ঠিক আছে, সো সমৃদ্ধি মূলধন যে কথা, মুনাফা আসলে কি কথা, সমৃদ্ধি মূলধন যে কথা, মুনাফা আসল একই কথা, মুনাফা আসল একই কথা, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যেটা। সো মুনাফা আসল যে কথা, আসল প্লাস মুনাফা। ঠিক আছে, মুনাফা আসল মানে কি, আসল যুগ মুনাফা, মুনাফা আসল মানে কি, আসল যুগ মুনাফা। সো মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়ালস টু পি হচ্ছে আসল আর আই হচ্ছে মুনাফা। ঠিক আছে, সো এখান থেকে পাই পি ইকুয়ালস টু এ আই, আবার আই ইকুয়ালস টু এ মাইনাস পি। ওকে, সো এটা কি হয়েছে আমি বলি আপনাকে, এটা কি হয়েছে আমি বলি। সো এখানের মধ্যে যে বিষয়টা, এটা হচ্ছে আমরা মুনাফা আসল, দেখেন মুনাফা আসল। সো মুনাফা আসল মানে কি, মানে আসল প্লাস মুনাফা। বিষয়টা কি, আপনি একটা পণ্য মনে করেন 20 টাকা দিয়ে ক্রয় করছেন। সো এখানে আচ্ছা, এখানে আমি ক্রয় করছেন, ঠিক আছে। সো এটাকে যদি আপনি আসল ধরেন, অর্থাৎ পি এর ভ্যালু কত 20, সো এই পণ্য থেকে আপনি কি করলেন, 5 টাকা লাভ করলেন, তাহলে আপনার মুনাফা আসল কত, 20 যোগ 5 মানে 25। সো এই জিনিসটা হচ্ছে এটা মুনাফা আসল মানে কি, আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা, মুনাফা আসল মানে কি, আসল যোগ মুনাফা। সো মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সো ইকুয়ালস টু আসলকে পি দ্বারা, মুনাফা হচ্ছে আই দ্বারা, এই জিনিসটা এখানে লেখা হয়েছে এ ইকুয়ালস টু পি আই। সো এখান থেকে আপনি যদি দেখেন এ মাইনাস আই যদি করেন, অর্থাৎ আইটা বাম পাশে নিয়ে আসলেন, ডান পাশে কি পি, অর্থাৎ পি ইকুয়ালস টু এ মাইনাস আই, এই যে পি ইকুয়ালস টু এ মাইনাস আই। তারপর আপনি যদি এখান থেকে উপর থেকে যদি এ মাইনাস পি করেন, অর্থাৎ পিটাকে যদি বাম পাশে নিয়ে আসেন, ডান পাশে তাহলে আই থাকবে, তাহলে এ মাইনাস পি ইকুয়ালস টু আই, এ মাইনাস পি ইকুয়ালস টু কত, আই। বুঝতে পারছি? ওকে, তারপর দেখেন এখানে একটা সূত্র দেখেন যে মুনাফার সূত্র কি, যে মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর, আই ইকুয়ালস টু পি এন আর। সো এখানে আই হচ্ছে মুনাফা, সো আমরা কি লিখতে পারি, মুনাফা ইকুয়ালস টু পি হচ্ছে আসল, মুনাফা ইকুয়ালস টু আসল ইন্টু এন হচ্ছে কি সময়, সময় ইন্টু আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। সো আই ইকুয়ালস টু পি এন আর,
সো আই ইকুয়ালস টু পি এন আর। সো আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। কথা বুঝতে পারছি? সো এখান থেকে আপনাকে যদি বলা হয় যে আসল কি, এই যে এটা হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এখন আপনাকে যদি আমি বলি যে আসল নির্ণয়ের সূত্র কি, সো আপনি কি লিখবেন? পি ইকুয়ালস টু সো পি সঙ্গে কে গুণাকারে আছে, পি সঙ্গে কে গুণাকার আছে, পি সঙ্গে এনআর হচ্ছে গুণাকারে আছে, পি সঙ্গে এনআর হচ্ছে গুণাকারে আছে। সো এনআর যেটা এটা হচ্ছে ভাগ আকারে নিচে চলে যাবে, এনআর যেটা এটা ভাগ আকারে নিচে, আর আই যেটা এটা উপরে। সো আমি যদি বলি আসলের সূত্র কি, আসল ইকুয়ালস টু মুনাফা ডিভাইডেড বাই সময় ইন্টু মুনাফার হার। সো এখান থেকে আপনি চেক করলে যদি মনে করেন আর এর ভ্যালু বের করেন আর ইকুয়ালস টু আর কি মুনাফার হার, আর ইকুয়ালস টু কি আর এর সঙ্গে কে গুণাকারে আছে পিএন, সো পিএনটা নিচে আর আইটা উপরে, আইটা কি উপরে। সো মুনাফার হার ইকুয়ালস টু মুনাফা ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। আপনাকে যদি বলি এখান থেকে সময় বের করতেন, সময় মানে কি এন, সো এন এর আকার এন এর সাথে কে গুণাকারে আছে পি এবং আর, সো পি এবং আর হচ্ছে নিচে আর আইটা কোথায়, আইটা হচ্ছে উপরে। ওকে, এখন আসেন আর যেটা এটা হচ্ছে মুনাফার হার। সো মুনাফার হার অবশ্যই পার্সেন্টেজে হবে। সো পার্সেন্টেজ হিসাব করা হয় কিভাবে, পার্সেন্টেজ হিসাব করা হয় কিভাবে? সো দেখেন একটা লাইন মনে রাখবেন, এই লাইনটা যদি মনে রাখতে পারেন জীবন খুবই সহজ হয়ে যাবে। সো পার্সেন্ট মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে কি 1/100, জাস্ট এই লাইনটা মনে রাখেন, পার্সেন্ট মানে 1/100। আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এরকমভাবে বলতেছি, পার্সেন্ট মানে কি 1/100। এখন আপনাকে যদি কোনো পার্সেন্টেজে প্রকাশ করতে বলে, যেমন মনে করেন একটা সংখ্যা হচ্ছে 10, অথবা মনে করেন 15, সাপোজ 15, এটাকে পার্সেন্টেজে কিভাবে প্রকাশ করবেন, এই সংখ্যাটাকে পার্সেন্টেজে কিভাবে প্রকাশ করা যায়? সো আপনি কি করবেন, এই 15-র নিচে কি আছে মনে মনে 1, অর্থাৎ যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 আছে। সো এই সংখ্যাটাকে, এই ভগ্নাংশটাকে উপরে 100 দ্বারা গুণ দিবেন, নিচে 100 দ্বারা গুণ দিবেন। কথা ক্লিয়ার? তারপর কি করবেন, তারপর হচ্ছে নিচের যে 1/100, অর্থাৎ এই টোটাল অংশটাকে কিভাবে লেখা যায় 15 × 100 ডিভাইডেড বাই 1, আর নিচের যে 100 এটা আলাদাভাবে 1/100, নিচের যে 100 এটা হচ্ছে আলাদাভাবে 1/100 নিলাম। তারপর এই টোটাল অংশ ক্যালকুলেশন করেন 15 × 100। সো 15 × 100 মানে কি, এই যে 1500, আর 1/100 মানে কি পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট, অর্থাৎ আপনার সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে মনে করেন 15, সো 15কে কি লেখা যায় 15/1, সো উপরে 100 নিচে 100, যেমন হচ্ছে 15 × 100 ডিভাইডেড বাই 1 আলাদা, আর 1/100 যেটা এটা আলাদা নেবেন, দেন হচ্ছে এই টোটাল অংশ গুণ করবেন। সো এখানে কত হবে 1500, আর 1/100 মানে কি পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট, সো 1500%। সিস্টেমটা হচ্ছে এরকম। এখন মনে করেন একটা হচ্ছে এরকম দেওয়া আছে আপনাকে 3/5, সো এটাকে পার্সেন্টে নিতেন। সো কি করবেন, উপর 100 গুণ নিচে 100 গুণ, তারপরে লাইনে কি করতে হবে 3 × 100, অর্থাৎ 3 গুণ 100 নিচে 5 আলাদা নেবেন, আর 1/100 যেটা এটা হচ্ছে আলাদা নেবেন। তারপর হচ্ছে এই অংশটা ক্যালকুলেশন করবেন 3 × 100 ডিভাইডেড বাই 5, সো এখানে হচ্ছে 60, আর 1/100 মানে কি পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট, 1/100 মানে কি পার্সেন্ট। দেখেন বুঝতে পারছি কিনা, ক্লিয়ার টোটাল অংশটা? আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার। তারপরে আসেন দেখেন এখানে কি বলছে, একটু পানি খেয়েছি। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখছে এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে? ওকে, সুন্দর প্রশ্ন। এখন দেখেন অ্যান্সার। সো এখানের মধ্যে রমিজ সাহেব ব্যাংকে কত টাকা রাখছে 5,000 টাকা। সো 5,000 কি তার আসল। সে একটা ব্যাংক আছে এখানে, দেখেন এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যে সচরাচর আমরা কি করি টাকা রাখি। সো সে কত রাখছে 5,000 টাকা রাখছে। সো
এই যে 5,000 টাকা সে রাখছে এটা হচ্ছে তার আসল। এখন আপনি যে ব্যাংকে 5,000 টাকা রাখছেন তার বিনিময়ে ব্যাংক আপনাকে কিছু টাকা দিবে। সো এই টাকাটা লাভ বা মুনাফা, এবং সেটা হচ্ছে একটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। এটাকে আমরা মুনাফার হার বলি। এটাকে কি বলি? মুনাফার হার। সো এই মুনাফার হার কত দেখেন, এটা হচ্ছে আসল মানে পি, এটা আসল মানে কত পি, অর্থাৎ পির ভ্যালু 5,000। এখন ওই ব্যাংকটা কি করবে, একটা ওই যে পার্সেন্টেজ অর্থাৎ আর অর্থাৎ মুনাফার হার কত, এই যে 10%, 10% হারে হচ্ছে আপনাকে কি করবে, লাভ দিবে। কি করবে? লাভ দিবে। ঠিক আছে, দেন হচ্ছে দুইটা টাকা অ্যাড করে আপনি কি করতে পারবেন, টাকাটা তুলতে পারবেন। এখানে আসল এবং আসলের সাথে মনে করেন 5,000 টাকা হচ্ছে আপনার আসল। সো আসলের সাথে মনে করেন আপনি 500 টাকা লাভ হয়েছে, মানে 500 টাকা হচ্ছে ব্যাংক এক্সট্রা আপনাকে দিছে। সো মুনাফা আসল কত হবে, 5,000-এর সাথে 500 টাকা যোগ করে নেবেন। সো 5,500 টাকা হয়ে যাবে মুনাফা আসল। ঠিক আছে, সো এখন আসেন আমরা হচ্ছে এখানকার যে মুনাফাটা, এখানে কি বলছে দেখেন, বছরটা কত দেওয়া আছে, 6 বছর। সো এখানের যে এন এর ভ্যালু যেটা, এন ইকুয়ালস টু কত, 6 ইয়ার্স। ওকে, 6 ইয়ার। ওকে, এখন আসেন আমরা তাহলে সরাসরি সূত্র ইউজ করব। সো মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর, এটা হচ্ছে আমরা জানি। ঠিক আছে, সো এখানের মধ্যে পি হচ্ছে আসল, এবং আসল কত, 5,000। সো 5,000 ইন্টু এন, এন এর ভ্যালু কত, 6 ইয়ার্স। ওকে, সো 6 মানে 6 ইন্টু মুনাফার হার, আর এর ভ্যালু কত, 10% দেওয়া আছে। সো আর ইকুয়ালস টু কত দেওয়া আছে, 10%। সো 10% মানে কি, 10 ইন্টু পার্সেন্ট মানে কি 1/100, বারবার বলছি। সো 1/100, সো 10 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, সো 10 ডিভাইডেড বাই 100, জাস্ট ক্যালকুলেশন করে ফেলেন। ওকে, সো এখানে কত আসতেছে, 3,000। সো মুনাফা কত, 3,000। সো আমাকে কি বের করতে বলছে, তিনি মুনাফা কত পাবেন। সো মুনাফা কত পাবে, 3,000 টাকা সে মুনাফা পাবে, মানে লাভ পাবে, মানে আমরা যেটা হচ্ছে সুদ বলি। ঠিক আছে, সো এই 3,000 টাকা হচ্ছে তার মুনাফা। ওকে, সো আরেকটা কোয়েশ্চেন করছে, মুনাফা আসল কত টাকা হবে। সো সে যে ব্যাংকে 5,000 টাকা রাখছে তার বিনিময়ে ব্যাংক কি করছে, তাকে 3,000 টাকা এক্সট্রা দিয়ে দিবে, মানে এক্সট্রা হচ্ছে মুনাফা দিয়ে দিবে। তাহলে মুনাফা আসল কত হবে, এই 5,000-এর সাথে 3,000 কি হবে, যোগ হবে। সো সুতরাং মুনাফা আসল ইকুয়ালস টু, সো মুনাফা আসল ইকুয়ালস টু, সো আসল কত ছিল, অথবা মুনাফা আগে যদি লিখি, মুনাফা হচ্ছে 3,000 যোগ আসল কত, আসল হচ্ছে 5,000। সো কত টোটাল মুনাফা আসল, 8,000 টাকা। সো তার মুনাফা দেখেন তাহলে কি হইল, এই যে রমিজ সাহেব সে 5,000 টাকা ব্যাংকে রাখছে, ব্যাংক 10% হারে তাকে কি করছে, মুনাফা দিছে। সো 5,000 যেহেতু রাখছে, তাহলে তার মুনাফা ক্যালকুলেশন করার পর অর্থাৎ 6 বছর পর দেখা গেল 3,000 টাকা হয়েছে। তাহলে এখন মুনাফা আসল কত, মুনাফা হচ্ছে 3,000 আর আসল হচ্ছে 5,000, দ্যাটস মিন 8,000 টাকা। সো মুনাফা আসল কত, 8,000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছি? বুঝতে পেরেছেন কিউট বাচ্চারা? ওকে, তারপর দেখেন এখন হচ্ছে মুনাফা সংক্রান্ত সমস্যা, আসল বা মূলধন নির্ণয়। মানে বায়া হচ্ছে প্রত্যেকটা টাইপের ম্যাথ ইনশাল্লাহ করে দিব, বায়া করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো ধৈর্য সহকারে যদি টোটাল অংশটা কমপ্লিট করতে পারেন, এখান থেকে কিন্তু মানে চাকরির ক্ষেত্রে অনেক কোয়েশন করে, বুঝতে পারছেন? আপনারা তো ক্লাস 8-এর ছোটো বাবুরা, সো একটা সময় তো চাকরির পরীক্ষা দিবেন। ঠিক আছে, সো আপনি হচ্ছে ক্লাস 9-10-ও যখন উঠবেন তখনও তো লাগবে, এই বেসিকগুলো লাগবে। ঠিক আছে, এখন থেকে হচ্ছে আপনার বেসিক স্ট্রং করার সময়, ক্লাস 8 থেকে হচ্ছে আপনার বেসিক স্ট্রং করার সময়। ঠিক আছে, এখন কিন্তু সুবর্ণ সুযোগ আছে সামনের ভালো কিছু করার। সো এই সুবর্ণ সুযোগের জন্য এবং মনে করেন হচ্ছে আপনারা হচ্ছে আর কোন টাইপের ক্লাস
চাইতেছেন, কোন কোন চ্যাপ্টারের ক্লাস চাইতেছেন, ভাইকে কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তাহলে ভাইয়া ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। সো আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আমার নেওয়া ক্লাসগুলো হচ্ছে সেই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা একটু ওয়েট। ওকে, সো আপনারা হচ্ছে কি ইউটিউবে যাবেন, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পর আপনার হচ্ছে রফিকুল ইসলাম নাফি, রফিকুল ইসলাম নাফি লিখে সার্চ দিবেন, এই যে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, বেশি বেশি শেয়ার করতে পারেন। সো ভাইয়া হচ্ছে 9-10-এর যে ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসগুলো হচ্ছে এখানে। সো আপনাদের জন্য নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? সো আরও কোন কোন চ্যাপ্টারের ক্লাস নিব ভাইয়াকে দ্রুত জানাবেন, হ্যাঁ? সো যে চ্যাপ্টার বলবেন সেই চ্যাপ্টারে ইনশাল্লাহ ভাইয়া ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমার হচ্ছে রফিকুল ইসলাম নাফি। আর হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপ আছে, এটা হচ্ছে প্রাইম গণিত, ঠিক আছে? সো প্রাইম গণিত লিখে সার্চ দিবেন। সো ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা চলে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। ওকে, সো মুনাফা সংক্রান্ত সমস্যা, আসল বা মূলধন নির্ণয়। সো এই টাইপের ম্যাথগুলো আমরা করব। সো এখানে কি বলছে, শতকরা, দেখেন এখানে কি বলছে যে শতকরা বার্ষিক 8 সমস্ত কি দুই ভাগের এক, ঠিক আছে? 8 সমস্ত 2 ভাগের এক। ইংলিশে বললে এরকম আর কি, ইংলিশে বললে হচ্ছে 1/2 আমরা বলি, তাই না? আর বাংলাতে বললে 2 ভাগের এক। বাংলাতে নিচেরটা আগে উপরটা পড়ে। সো 8 সমস্ত 2 ভাগের এক টাকা মুনাফায় কত টাকা? 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। সো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু দেওয়া আছে এই জিনিসটা আগে আপনি বুঝেন। সো শতকরা বার্ষিক অত টাকা বলতে কি? মুনাফার হার। এটা মানে কি? শতকরা বার্ষিক এত টাকা মুনাফাই মানে কি? মুনাফার হার। মুনাফার হার মানে আর ভ্যালু দেওয়া আছে কত টাকায়, মানে আপনাকে এখানে কি চাইছে? আসল, অর্থাৎ পি চাইছে 6 বছরের। 6 বছর মানে কি? এন এর ভ্যালু, সময়। মুনাফা অত টাকা হবে। মুনাফা মানে কি? আই মানে কি? মুনাফা। সো খুবই সহজ। সো আমরা সূত্র কি জানি যে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? সো আই ইকুয়ালস টু পি এন আর। সো এখান থেকে আমার হচ্ছে পির ভ্যালুটা লাগবে, তাই না? যে পির ভ্যালুটা লাগবে। সো পি ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এন আর ইকুয়ালস টু আইয়ের ভ্যালু কত? 2550। 2550 ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত? 6 বছর। সো 6 ইন্টু আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? যে আর ইকুয়ালস টু কত দেওয়া আছে? 8 সমস্ত 2 ভাগের 1%, ঠিক আছে? সো এটাকে আমরা কি করব? এটাকে আমরা ভাঙবো। সো 2 জায়গায় থাকবে। সো 8 দুগুণে 16 আর উপর 1 যোগ 17 এত, ঠিক আছে? সো পার্সেন্টকে কি লেখা যায়? 17/2 ইন্টু পার্সেন্টকে লেখা যায় 1/100। তো আলটিমেটলি কি হচ্ছে? 17 উপরে আর নিচে হচ্ছে 2 ইন্টু 100, ঠিক আছে? সো আর এর যে ভ্যালুটা 17 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। সো আর এর যে ভ্যালুটা এটা হচ্ছে 17 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 এরকম। সো এখন হচ্ছে আপনারা নিচেটা ক্যালকুলেশন করেন, নিচের অংশটা। সো 6 ইন্টু 17 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। সো নিচে হচ্ছে, উপরে হচ্ছে 2550 আর নিচে হচ্ছে 51 ডিভাইডেড বাই 100 এরকম, ঠিক আছে? 51 ডিভাইডেড বাই 100। সো এটাকে যদি আপনি আলাদা করতে মানে গুণাকারে লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? দেখেন উপরে যে সংখ্যাটা 2550 2550 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। আর নিচে কত? 51 ডিভাইডেড বাই 100 এরকম। সো এই যে ভাগ, এই ভাগটাকে এখন কি লিখবো? গুণাকারে লিখবো। এই যে ভাগ চিহ্নটা, এটাকে যদি গুণাকারে লিখি, দেখেন এটাকে যদি গুণাকারে লিখি তাহলে উপরে কত? 2550 বাই 1 লিখবো। দেন হচ্ছে গুণ দিলাম। গুণ দিলে কি হবে? নিচেরটা উপরে, উপরটা নিচে, অর্থাৎ এই অংশটার 51/100 এই অংশটার হর চলে যাবে লবে, লবটা চলে আসবে হরে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন কি হবে? অর্থাৎ এক্সচেঞ্জ হয়ে যাবে। 100টা উপরে চলে যাবে, 100টা উপরে। আর এখানে যে 51টা কি হইলো? নিচে চলে আসলো। কি হইলো? নিচে চলে আসলো। এখন হচ্ছে ক্যালকুলেশন করেন। এখন হচ্ছে
আপনারা ক্যালকুলেশন করেন। সো এখানে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় যে 2550 ইন্টু 100 ডিভাইডেড বাই 51। সো 5000 কত 5000 ইকুয়ালস টু 5000 টাকা, অর্থাৎ আসল কত, সুতরাং আসল কত 5000 টাকা। 5000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা। তারপর হচ্ছে আমরা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের ম্যাথ করব, ঠিক আছে, মানে সকল টাইপের ম্যাথ ইনশাল্লাহ করব আমরা। সো মুনাফার সংক্রান্ত সমস্যা, মুনাফার হার নির্ণয়। সো এখানে কি বলছে, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছর মুনাফা 1500 টাকা হবে। সো এখানে যদি লক্ষ্য করেন শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে কি এখানে আর এর ভ্যালু চাইছে, কিসের ভ্যালু চাইছে, আর এর ভ্যালু চাইছে। তারপরে এখানে কি বলছে যে 3000 টাকায়, 3000 মানে কি আসল, 3000 মানে কি আসল, 3000 টাকার 5 বছরের। সো 5 বছর কি সময় মুনাফা, 5 বছর সময় মুনাফা মানে কি আয়ের ভ্যালু দেওয়া আছে। সো এখানে কি ভ্যালু, শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে এখানে আর এর ভ্যালু চাইছে, আর ইকুয়ালস টু হোয়াট, 3000 টাকায় 3000 আসল, আপনি যে টাকা ব্যাংকে রাখছেন এটা হচ্ছে আসল, এবং সেই টাকাটা হচ্ছে 3000 টাকা 5 বছরের, এটা হচ্ছে সময়, অর্থাৎ এন এর ভ্যালু। মুনাফা হচ্ছে 1500 টাকা হবে। সো মুনাফা হচ্ছে আই, ঠিক আছে। সো এখান থেকে আর এর ভ্যালুটা লাগবে। সো এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার, সো আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর। আপনারা হচ্ছে আরও ডিটেলসে লিখবেন যে আমরা জানি মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর, অথবা দেখেন আমি একটা ডিটেলসে লিখেছি যে আমরা জানি, এরকমভাবে লিখবেন, আমরা জানি মুনাফা ইকুয়ালস টু আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার, বা মুনাফা হচ্ছে আই, আসল পি, সময় এন, মুনাফার হার হচ্ছে আর, এরকমভাবে লিখবেন। সো আপনার দরকার হচ্ছে আর এর ভ্যালু। সো আর ইকুয়ালস টু, আর এর সঙ্গে যেটা গুণাকার আছে পিএনটা হচ্ছে ভাগ আকারের নিচে, আর আইটা উপরেই থাকবে। সো আই ইকুয়ালস টু কত, আই ইকুয়ালস টু মুনাফা হচ্ছে 1500 টাকা, নিচে হচ্ছে পি হচ্ছে আসল হচ্ছে 3000 ইন্টু এন এর ভ্যালু কত, এন হচ্ছে 5 বছর, এবং সাইডে লিখে দিবেন যে এখানে সব কয়টা বাংলা লিখে দিবেন যে এখানে যে আসল পি ইকুয়ালস টু 3000 টাকা। সো সব কয়টা ম্যাথ তো ভাইয়া মানে এত ডিটেলসে লেখা যায় না, সেজন্য ভাইয়া হচ্ছে শর্টকাট লিখে দিই। সো এই ম্যাথটা অনুসারে বাকি ম্যাথগুলা করবেন আর কি, ঠিক আছে। সো টোটাল প্রসেসে আসল হচ্ছে পি ইকুয়ালস টু 3000 টাকা, তারপর হচ্ছে সময় এন ইকুয়ালস টু কত 5 বছর, তারপর হচ্ছে মুনাফা আই ইকুয়ালস টু কত 1500 টাকা, ঠিক আছে। সো এরকম ভাবে টোটালে লিখবেন। তারপর হচ্ছে যে মুনাফার হার জানি না। সো আর ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে, এরকম ভাবে দিবেন। এখন আসেন এখন এখানকার ক্যালকুলেশনটা করেন। সো ক্যালকুলেশন করলে 1500 ডিভাইডেড বাই 3000 ইন্টু 5 কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 10, ঠিক আছে, অর্থাৎ 10/1 আসতেছে। সো এই 10/1 যেটা, এটাকে কি লেখা যায় দেখেন, 1 উপরে 10 নিচে। সো এই যে মুনাফার হার যেটা, এটা হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, পার্সেন্টেজে। সো পার্সেন্টেজে কিভাবে নেওয়া যায়, আমরা উপরে হচ্ছে 100 দ্বারা গুণ করব, নিচে হচ্ছে 100 দ্বারা গুণ করব। উপরে কি করব, আচ্ছা ভিডিও হচ্ছে তো, ওকে সব ঠিক আছে। সো আমরা হচ্ছে উপরে 100 দ্বারা গুণ করব, নিচে 100 দ্বারা গুণ করব, ঠিক আছে। এখন দেখেন সো উপরে 1 ইন্টু 100, আর নিচে কত, নিচে হচ্ছে 10 ইন্টু 1/100 যেটা,
এই যে নিচের যে 100টা এটা হচ্ছে 1/100 আকারে আলাদা করে দিলাম কারণ 1/100 মানে পার্সেন্টেজ, 1/100 দেখলি পার্সেন্টেজ মেরা দিন, 1/100 মানে পার্সেন্টেজ, ঠিক আছে। দেন হচ্ছে 0 0 কাটা, সো এখানে 10 আর এখানে 1/100 মানে কি পার্সেন্ট, সো 10%, অ্যান্সার কত 10%। দেখেন ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? বুঝতে পেরেছেন? সো পরবর্তী দেখেন, পরবর্তী এখানে কি বলছে, আচ্ছা ইয়েটা হ্যাঁ দেখেন বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত হয়, 5500 টাকা হয়। মুনাফা হচ্ছে আসলের 3/8 অংশ, অর্থাৎ 8/3 অংশ। 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। সো এখানে কি বলছে, মুনাফা যেটা, মুনাফা হচ্ছে আসলের 3/8 অর্থাৎ 8/3 অংশ। মুনাফা হচ্ছে আসলের 8/3 অংশ। সো আমরা যদি আসলটা ধরি, যে অ্যান্সার ধরি, দেখেন ধরি আসল ইকুয়ালস টু পি টাকা, তাহলে মুনাফা কি হবে, মুনাফা হচ্ছে আসলের 8/3 টাকা, 8/3 অংশ, ঠিক আছে। সুতরাং মুনাফা ইকুয়ালস টু কত এর, পি এর 8/3 অত টাকা, ঠিক আছে। সো 3 আর পি গুণ করলে হবে 3p ডিভাইডেড বাই 8 টাকা। তাহলে আমরা কি পেয়েছি, আসল কত পি টাকা পেয়েছি, মুনাফা কত 3p/8 টাকা পেয়েছি। সো এখন যদি আমরা মুনাফা আসল হিসাব করি, সুতরাং মুনাফা আসল ইকুয়ালস টু, সো মুনাফা আসল মানে কি, মানে আসল যোগ মুনাফা। সো এখানে মুনাফা আসল কি কত দেওয়া আছে, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়। সো মুনাফা আসল কত 5500, এটা হচ্ছে মুনাফা আসল। সো এখন দেখেন মুনাফা আসল মানে কি, আসল যোগ মুনাফা, আসল কত পি যোগ মুনাফা 3p ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 5500। সো এখান থেকে পি যদি কমন নেন, এক থাকবে, আর এখানে পিটা কমন গেলে উপরে 3 নিচে কত 8 ইকুয়ালস টু 5500। সো এখানে ক্যালকুলেশন করুন, 1 যোগ 3/8। সো এখানে হচ্ছে 11/8 অর্থাৎ 11p ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 5500। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে এই 11p ইকুয়ালস টু কি লেখা যায়, আর গুণন যদি করেন, কোনাকুনি যদি গুণ করেন, তো 11p ইকুয়ালস টু 5500 ইন্টু কত 8, বা p ইকুয়ালস টু 5500 ইন্টু 8। আমি প্রত্যেকটা লাইনই লিখে দিচ্ছি, ঠিক আছে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো 5500 ইন্টু 8 ডিভাইডেড বাই 11, 4000, ঠিক আছে। সো আসল কত পেয়েছি, 4000 টাকা পেয়েছি, আসল কত পেয়েছি 4000 পেয়েছি। সুতরাং আসল ইকুয়ালস টু 4000 টাকা এবং মুনাফা ইকুয়ালস টু, মুনাফা কত, যে 3p/8। সো 3 ইন্টু পির ভ্যালু কত 4000 ডিভাইডেড বাই কত 8, অর্থাৎ দেখেন 3 ইন্টু 4000 ডিভাইডেড বাই 8, 1500 টাকা, মুনাফা এত টাকা, ঠিক আছে। তাহলে আমরা আসল কত পেয়েছি, 4000 টাকা পেয়েছি, আর মুনাফা কত পাইছি, 1500 টাকা পাইছি। তাহলে এই 4000 টাকায় আপনার মুনাফা কত পাইছেন, 1500 টাকা পাইছেন। কত বছরে, এই যে 3 বছরে। এখন আপনি কথায়ও লিখতে পারবেন কিংবা ডিরেক্ট সূত্র আকারেও লিখতে পারবেন। যেহেতু অনেক কয়টা সূত্র আকারে লিখে দিছি, এখন এটা জাস্ট বাংলা লিখে দিই। তাহলে 400 টাকার 3 বছরের
যে ইয়েটা মুনাফাটা, এই যে 4,000 টাকার 4,000 টাকার 3 বছরের মুনাফা কত? 1500 টাকা। যে সুতরাং এখানে 4,000 টাকার 3 বছরের মুনাফা ইকুয়ালস টু 1500 টাকা। সুতরাং 4,000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 1500 ইন্টু উপরে 3 সরি এত ভাগ হবে, তাই না? সো দেখেন 1500 ডিভাইডেড বাই 3 এত টাকা, ঠিক আছে? সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে এখন কি হবে? 4,000টা উপরে উঠে যাবে ইন্টু 1500 ডিভাইডেড বাই 3 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। আমরা যে মুনাফার হার যে এটা লিখি, মুনাফার হার যে লিখি, এটা হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত, এই জিনিসটা লিখে রাখেন যে মুনাফার হার মানে কত, মানে 100 টাকার 1 বছরের মুনাফা। মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা। সো 100 টাকার 1 বছরের মুনাফা ইকুয়ালস টু 4,000 ইন্টু 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই 3 এত টাকা। এটা আপনি হচ্ছে ডিরেক্ট সূত্র দিয়েও লিখতে পারেন। সো 4,000 ইন্টু 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই 3। সো ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে নাকি আমি একটু চেক করি। সো এখানে হচ্ছে 4,000 টাকার 3 বছরের মুনাফা কত? 1500 টাকা। ওকে, সো 4,000 টাকার 1 বছরের মুনাফা 1500 ডিভাইডেড বাই 3 টাকা। ওকে, 1 টাকার 1 বছরের মুনাফা। আচ্ছা, 1 টাকার 1 বছরের মুনাফা 4,000 তো ভাগ হবে। 4,000 কি হবে ভাই? ভাগ হবে, তাই না? দাঁড়ান, কেন ভাগ হবে আমি বলতেছি। দেখেন 4,000 টাকার যে মুনাফাটা হয়, তাহলে 1 টাকার যে মুনাফাটা একটু কমে যাবে। কম হলে কি হয়? ভাগ হয়। সো 1500 উপরে 3 ইন্টু 4,000 হচ্ছে নিচে, 4,000 নিচে। তা আবার 100 টাকার 1 বছরের মুনাফা। সো 1 টাকার যে মুনাফাটা হয় 100 টাকার আবার বেশি হয়ে যাবে। সো 100টা গুণাকার হয়ে যাবে, 100টা উপরে আর নিচে হচ্ছে 3 ইন্টু কত? 4,000 এত টাকা। আমি আবার বলতেছি, এই লাইনগুলো একটু বুঝাই দিই। 4,000 টাকার 3 বছর মুনাফা 1500 টাকা। সো 4,000 টাকার 1 বছরের মুনাফা 3 বছর মুনাফা যে টাকা হয় 1 বছর মুনাফা অবশ্যই কম হবে, সেজন্য 3 ভাগ আকারে হয়ে গেছে। তারপর 4,000 টাকার যে মুনাফাটা হয় 1 টাকার মুনাফাটা অবশ্যই কম হবে, সেজন্য 4,000 ভাগ হয়ে গেছে। আবার 1 টাকার মুনাফা যেটা হয় 100 টাকার মুনাফা অবশ্যই বেশি হবে, সো 100টা গুণ হয়ে গেছে। শেষ, এরকম ভাবে মনে রাখবেন। সো এখন দেখেন 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই 3 ইন্টু 4,000। সো এখানে কি আসতেছে? 25 ডিভাইডেড বাই 2 টাকা। সো 25 ডিভাইডেড বাই 2 যেটা, 25 ডিভাইডেড বাই 2কে কি লেখা যায়? যে 25কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে এখানে পূর্ণ সংখ্যা 12 আসতেছে। সো 12 সমস্ত 2 ভাগের কত? এই যে 12 দুগুণে কত? 24 আর একে 25, অর্থাৎ 25/2কে 12 সমস্ত 2 ভাগের 1 লেখা যায়। এই যে এরকম ভাবে এখানে দেখেন যে 25/2 যেটা, 25কে 2 দ্বারা ভাগ করবেন, ভাগ করে দেখেন 12 হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যাটা লিখবেন, নিচে 2 এর জায়গায় 2 থাকবে। সো 12 দুগুণে 24 আর কত যোগ করলে উপরের সংখ্যা হয়, অর্থাৎ 25 হয় 1 যোগ করলে, সেজন্য এটা এইভাবে লেখা যায়। সো 12 সমস্ত 2 ভাগের 1 কত? এত পার্সেন্ট। 12 সমস্ত 2 ভাগের 1%, ঠিক আছে? দ্যাটস দ্য আনসার। অর্থাৎ সুতরাং মুনাফার হার এত পার্সেন্ট, 12 সমস্ত 2 ভাগের 1%, ঠিক আছে? এখানে টাকা লিখে দিলেন, এখানে টাকা লিখে অ্যান্সারে লিখবেন মুনাফার হার আর ইকুয়ালস টু কত? আর ইকুয়ালস টু 12 সমস্ত 2 ভাগের 1%, 12 সমস্ত 2 ভাগের 1%। শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা? খুবই সহজ, ঠিক আছে? অথবা আপনি এই অংশটা কি করতে পারবেন, এখানে গিয়ে আপনি সূত্র ইউজ করতে পারবেন, ঠিক আছে? সূত্র I equals to PNR, এই সূত্র ইউজ করে করেন, দেখেন মিলে যাবে, নিজে ট্রাই করেন। তারপর হচ্ছে আমরা সময় নির্ণয়ের ম্যাথ করব।
ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সময় নির্ণয়ের ম্যাথ করব। সো মুনাফা সংক্রান্ত সমস্যা, সময় নির্ণয়। সো দেখেন এখানে কি বলছে যে বার্ষিক 12% মুনাফায় 12% মুনাফায় আর এর ভ্যালু দেওয়া আছে কত বছরের, এন এর ভ্যালু চাইছে, এন এর ভ্যালু চাইছে 1000 টাকার, পির ভ্যালু দেওয়া আছে অর্থাৎ আসল 1000 টাকার মুনাফা 4800 টাকা হবে, অর্থাৎ মুনাফা আয় দেওয়া আছে। সো এখানে এন এর ভ্যালুটা লাগবে। সো আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়ালস টু পি এন আর। সো এখানে এন এর ভ্যালুটা লাগবে। সো এন ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই পি আর, অর্থাৎ এন এর সঙ্গে যা গুণাকার থাকবে সেটা ভাগ আকারে হয়ে যাবে। আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 4800 ডিভাইডেড বাই পি, পির ভ্যালু কত, পির ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে 10,000 টাকা, তাই না, একক দশক শতক হাজার ওজন 10,000 ইন্টু আর হচ্ছে 12%। সো আর ইকুয়ালস টু কত, 12%। 12% মানে কত, 12 ইন্টু 1/100 মানে 12/100 মানে কত, 12/100। সো 12/100 যেটা, দেখেন 12/100 কে আমরা ডিরেক্ট কি করতে পারি, দেখেন আমরা যদি গুণাকারে লিখি, সো এখানে হচ্ছে 12/100 লিখবো। সো 12 ডিভাইডেড বাই 100, 100 যেটা এই যে দেখেন 12 ডিভাইডেড বাই 100 এটা ভাগ আকারে আছে। সো এটাকে যদি আমরা গুণাকারে লিখতে চাই, ডিরেক্ট 100টা আমরা কি করতে পারবো, উপরে লিখে দিতে পারবো। এই যে মানে এটা হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে এখানে 12/100 যেটা, এই 100টা ডিরেক্ট আমরা উপরে গুণাকারে লিখে দিতে পারি। উপরে কি আকারে লিখে দিতে পারি, গুণাকারে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 4800 ইন্টু 100 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 12, 4 কত আসতেছে, 4 বছর। সো এন এর ভ্যালু কত, 4 বছর, ঠিক আছে। দেখেন বুঝতে পারছেন কিনা, কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন। সো তারপর হচ্ছে আমরা কি করব বলেন, আমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে। সো আমরা হচ্ছে অনুশীলনীর ম্যাথ করব, প্রচুর ম্যাথ করব, তারপর হচ্ছে আমরা এমসিকিউ করব, তারপর হচ্ছে সিকিউ করব, ঠিক আছে। সো অনুশীলনী 2.1-এর যে প্রথম ম্যাথ লক্ষ্য করেন, এখানে কি বলছে, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট, অনেক চাকরির ক্ষেত্রেও চলে আসে, ঠিক আছে। কি বলছে, একটি পণ্য বিক্রয় করে কি করছে, পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রয় মূল্য কত, ঠিক আছে। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এখন জিনিসটা কি আগে আপনাকে ফিল করতে হবে, জিনিসটা বুঝতে হবে। সো এই হচ্ছে দোকান, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, আর এই হচ্ছে একটা দোকান, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি। এখন হচ্ছে এখানের মধ্যে সব কিছু কি মূল্যে বিক্রি করা হয়, পাইকারি মূল্যে বিক্রি করা হয়। এখানে কি হয়, পাইকারি মূল্যে বিক্রি করা হয়। এখানে হচ্ছে পাইকারি মূল্যে বিক্রি করা হয়, ঠিক আছে, পাইকারি মূল্যে বিক্রি করা হয়। আচ্ছা পাইকারি বানানটা ঠিকঠাক লিখি। আর এখানে হচ্ছে খুচরা মূল্যে বিক্রি করা হয়। সো আমরা হচ্ছে যে দোকানে যাই, গিয়ে যে চাল কিনি, ডাল কিনি, যাই কিনি, আমরা হচ্ছে খুচরা কিনি, ঠিক আছে। আর এখানকার যে বিক্রেতারা আছে তারা হচ্ছে পাইকারি কিনে নিয়ে আসে,
ঠিক আছে, তারা হচ্ছে কি করে নিয়ে আসে, পাইকারি কিনে নিয়ে আসে, পাইকারি কিনে নিয়ে আসে, পাইকারি দোকান থেকে পাইকারি নিয়ে আসে। ঠিক আছে, এনে তারা হচ্ছে আমাদের কাছে খুচরা বিক্রি করে। এখন এখানে হচ্ছে একটা কথা আছে, কথাটা হচ্ছে তাহলে এই পাইকারি বিক্রেতা একটা পণ্য এ হচ্ছে পণ্য, ঠিক আছে। সো পাইকারি বিক্রেতা কি করবে, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিবে, আর খুচরা বিক্রেতা কি করবে, আমাদের কাছে বিক্রি করবে পণ্যটা, একটা পণ্য, ঠিক আছে, প্রোডাক্ট, একটা প্রোডাক্ট। এখন আমার কথা হচ্ছে এই পাইকারি বিক্রেতা এই প্রোডাক্টটা যে মূল্যে বিক্রি করছে, খুচরা বিক্রেতা সেই মূল্যে সে কি করছে, ক্রয় করছে। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই লাইনটা বুঝতে হবে। অর্থাৎ এখানের মধ্যে পাইকারি বিক্রেতা এই পণ্যটা যে মূল্যে বিক্রি করছে, খুচরা বিক্রেতা এই পণ্যটা সেই মূল্যে কি করছে, ক্রয় করছে। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, দেখেন, অর্থাৎ আমি একটা লাইন লিখতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়ালস টু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন কিনা, এই লাইনটা বোঝা খুবই জরুরি। এখানে হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতা একটা পণ্য যে মূল্যে বিক্রি করতেছে, খুচরা বিক্রেতা কি করে, সে মূল্যে ক্রয় করে, এই জিনিসটাই বলছি। ঠিক আছে, সো এখন আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, তাহলে আমরা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা এটা হচ্ছে পেয়ে যাব। অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে কথা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি কথা, এখান থেকে একটা এমসিকিউ চলে আসে। ঠিক আছে, একটা এমসিকিউ বায়া করাবো, এখান থেকে একটা এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, সো এখন দেখেন আমার টার্গেট হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করা। সো এখানে কি বলছে, খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, ঠিক আছে, খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। ওকে, সো খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। সো ধরি, এখন কথা হচ্ছে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো আমরা জানি না, 100 টাকা ধরি, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কি হবে, 100 সাথে 20 যোগ, অর্থাৎ 120 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে, 120 টাকা। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল, 100 টাকা ছিল। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, সো সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। ক্রয় মূল্য কত, 100 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 ডিভাইডেড বাই কত, 120, এত টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত, 576 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়ালস টু 100 ইন্টু 576, যেটা উপরে গুণ আকারে চলে যাবে, আর 120 হচ্ছে নিচে ভাগ আকারে চলে গেল। তাহলে ক্যালকুলেশন করেন, 100 ইন্টু 576 ডিভাইডেড বাই 120, তাহলে 480 টাকা। 480 টাকা। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পেয়েছি, এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পেয়েছি, 480 টাকা। এখন আসেন এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে কথা
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই কথা। সুতরাং আমরা কি লিখতে পারি যে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 480 টাকা। দেখেন এই লাইনটা ক্লিয়ার কিনা, এই লাইনগুলো ক্লিয়ার কিনা। এখানের মধ্যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা ছিল। সো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে কথা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই কথা। সো সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। এখন আসেন আমাকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। সো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। ঠিক আছে, 480 টাকা। ওকে, তাহলে এখন দেখেন আমরা একটু কপি করি। আমরা কপি করব, ঠিক আছে। ওকে, তারপর এই অংশটি একটু মুছাই দিই, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা এই অংশগুলো তুলে ফেলছেন। এখন আসেন এখানে কি বলছে? একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20%, সে তার কি হয়েছে? লাভ হয়েছে। 20% কি হয়েছে? লাভ হয়েছে। সো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে। সো পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য, অথবা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 টাকা, মানে 120 টাকা। এখন আসেন, এই যে এখন অ্যান্সারের মানে শেষ প্রান্তে চলে এসেছি। সো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত আমরা বের করতে পারবো, ঠিক আছে। সো সুতরাং বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, সো বিক্রয় মূল্য কত? 480 টাকা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 480 হচ্ছে উপরে গুণ হয়ে গেল আর নিচে হচ্ছে 120 টাকা। তাহলে ক্যালকুলেশন করেন, 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 120, তাহলে 400 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা বের করে ফেলছি, অর্থাৎ 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা, এটা লিখে দিবেন, ঠিক আছে। যে সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, এটা লিখে দিবেন। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা? খুবই সহজ, খুবই সহজ। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে আমরা প্রশ্ন 2-এ চলে যাব। প্রচুর ম্যাথ করাবো, ঠিক আছে। প্রচুর ম্যাথ, মানে আপনার বেসিক একদম ক্লিয়ার করে ফেলবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ধৈর্য সহকারে ক্লাসটা করেন। এখন রাত কটা বাজে? রাত হচ্ছে এখন 12টা 51 বাজে, প্রায় 1টার কাছাকাছি, ঠিক আছে। আপনাদের জন্য ভাইয়া কষ্ট করে, হ্যাঁ, আমি হচ্ছে এখন SSC 26 নিয়ে কাজ করতেছি। SSC 26-এর শর্ট কোয়েশন, এটা হচ্ছে কন্টেন্টগুলো আমি বানাইতেছি। সো সারাদিন অনেক পরিশ্রম করছি, দেন হচ্ছে আপনাদের ক্লাস নিতে চলে আসলাম, ঠিক আছে।
সো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক ক্লাস আপলোড করতে পারি আপনাদের জন্য, ঠিক আছে? আপনাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হইতো? ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো? এখন এই যে দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। কি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। এখন আমাকে বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। থ্যাংক ইউ। পানি নিয়ে আসছে 1 বোতল, একটু খায়া নেই। ওকে, তাহলে দেখেন আমরা যদি দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা ধরি, কিছু ডাল, সো ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কি করবেন? 100 থেকে 5 বিয়োগ দিবেন, 100 থেকে 5 বিয়োগ দিবেন, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা সমান সমান 95 টাকা। আবার 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 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? এখন যেহেতু লাভ হয়েছে, সো 100 যোগ 6 টাকা মানে কত? 106 টাকা। এখন কথাটা কি? এখন আসল উদ্দেশ্য কি? কেন আমি এগুলা বের করতেছি? কারণ আছে। এখন আমাকে বলছে যে কিছু ডাল আপনি কিনছেন, যে ডালের মূল্য কত? কিছু ডাল হচ্ছে আপনি বিক্রি করছেন, কিছু একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করছে। বিক্রি করার পর তার 5% ক্ষতি হয়ে গেছে গা। এখন আমাকে বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো, 6% লাভ হতো। তাহলে ডালের মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে এই ডালের মূল্য যদি আমি 100 টাকা ধরি, সে 95 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হইতো। এই ডালটাকে যদি আমি 95 টাকায় বিক্রি করতাম, আমার 5 টাকা ক্ষতি হইতো। ডালটাকে যদি আমি 106 টাকায় বিক্রি করি, আমার 6% কি হইতো? লাভ হইতো। কথা বুঝতে পারছেন? তাহলে 5% ক্ষতি থেকে আমি যদি 6% লাভ করতে চাই, তাহলে 95 টাকার ডালটা আমাকে 106 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার 5% ক্ষতি থেকে 6% লাভ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? 95 টাকার যে বিক্রয় মূল্যটা, এই 95 টাকা বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা 106 টাকায় নিতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য 95 টাকা না বিক্রি করে 106 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি না হইয়া 6% লাভ হইব। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে বিক্রয় মূল্য যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে, দেখেন এখন আমরা কি লিখবো? যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য কত? 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। সুতরাং 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা তার মানে কমে যাবে। তাহলে 106 মানে 95 থেকে 1 চলে আসছে। সো 106 ডিভাইডেড বাই কত? 95 টাকা। সুতরাং 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, সো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল? 2375 টাকা। 2375 টাকা হলে
6% লাভে বিক্রয় মূল্য 106 ইন্টু 2375, 2375 ডিভাইডেড বাই 95 টাকা, বা কত আসবে 2106 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95, মানে 2650 টাকা, 2650 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হতে হবে 2650 টাকা, ঠিক আছে। সো ডাল 2650 টাকা বিক্রি করলে 6% লাভ হবে, ঠিক আছে। সো সুতরাং ডাল 2650 টাকায় বিক্রি করলে, এই লাইনগুলো আপনারা লিখে দিবেন আর কি, 6% কি হবে লাভ হবে, ঠিক আছে। এই লাইনগুলো আপনারা লিখে দিবেন। দেখেন টোটাল ম্যাথটা বুঝতে পারছেন কিনা বলেন, বলেন বলেন কিউট কিউট বাবুরা, বলেন তো বুঝতে পারছেন কিনা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। সো এই টাইপের ম্যাথটা পারবেন, ঠিক আছে। যেহেতু এই টাইপের ম্যাথটা করানো হয়েছে, 30 টাকায় 10টি ধরে 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এই টাইপের মানে এই কনসেপ্টের ম্যাথ করানো হয়েছে, আর এই ম্যাথটা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, সেজন্য বায়া নিজে করাই দিচ্ছি। ওকে, সো দেখেন এখানে কিভাবে এটা অ্যান্সার করা যায়। বলছে 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করছেন, করার পর সবগুলো কলা আপনি কি করছেন 30 টাকায় 12টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সো 10টি ধরে মানে কি, মানে 10টি কলার দাম, ঠিক আছে। সো 10টি ধরে বলতে 10টি কলার দাম বোঝানো হয়েছে আর কি। সো 10টি কলার মূল্য দেখেন, 10টি কলার ক্রয় মূল্য কত 30 টাকা, 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/10 টাকা, মানে 3 টাকা। আবার কি করছেন, মানে বিষয়টা কি হয়েছে আমি বলি। আপনি হচ্ছে কিছু সংখ্যক কলা নিছেন, সো এই একটা প্লিজ, এই আরেকটা প্লিজ। সো এই জায়গা থেকে হচ্ছে আপনি 10টি কলা 30 টাকায় কিনছেন, 10টি কলা 30 টাকায় কিনছেন, ঠিক আছে। 10টি কলা 30 টাকায় কিনছেন, অথবা 30 টাকায় 10টি কলা কিনছেন, 30 টাকায় 10টি কলা কিনছেন। আর এই জায়গায় আসা আপনাকে 30 টাকায় কয়টি কলা কিনছেন, 30 টাকায় হচ্ছে 15টা কলা কিনছেন। মানে এই জায়গার মধ্যে 30 টাকায় আপনি 10টা কলা কিনছেন, 30 টাকায় 10টা কলা কিনছেন, আর এই জায়গার মধ্যে 30 টাকায় 15টা কলা কিনছেন। সো এই কলা কেনার পর আপনি কি করছেন 30 টাকায় 12টি ধরে বিক্রি করছেন, অর্থাৎ 30 টাকায় 12টা ধরে আপনি সেল করছেন। সো এখন আপনার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। সো আমি কি করছি, সর্বপ্রথম এই যে 10টি কলার মূল্য কত 30 টাকা। সো এখান থেকে একটা কলার মূল্য কত সেটা বের করছি। এখন আবার 15টা কলার ক্রয় মূল্য কত 30 টাকা, এখান থেকে একটা কলার ক্রয় মূল্য কত পড়ছে ওইটা বের করব, ঠিক আছে। আবার হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য 15টি কলার ক্রয় মূল্য কত 30 টাকা, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30/15 টাকা সমান 2 টাকা। এখন দেখেন একত্রে, অর্থাৎ আমি যদি এখান থেকে একটা কলা, এখান থেকে একটা কলা, অর্থাৎ 1+1 দুইটা কলার ক্রয় মূল্য বের করি। সো দুইটা কলার ক্রয় মূল্য এই যে দেখেন, সুতরাং 1+1 বা দুইটি কলার ক্রয় মূল্য কত, উপরে 3 টাকা আর নিচে 2 টাকা, সমান কত 5 টাকা। অর্থাৎ
আমি গড়ে আমি দেখছি যে 2টা কলার ক্রয় মূল্য কত টাকা করে পড়তেছে, 5 টাকা করে। গড়ে আমি হচ্ছে 2টা কলার ক্রয় মূল্য কত করে পড়তেছে, 5 টাকা করে পড়তেছে। এখন আমি দেখবো আমি যে সেল করলাম, আমি যে বিক্রি করলাম, যে 2টা কলার বিক্রয় মূল্য কত। এখন আমি দেখবো 2টা কলার বিক্রয় মূল্য কত। ঠিক আছে, সো এই অংশটি একটু কপি করি। ওকে, একটু মুছাই। এখন দেখেন, এখন দেখেন, ওকে দেখেন এখন হচ্ছে যে এখানে কি বলছে যে 12টি কলার বিক্রয় মূল্য। ঠিক আছে, সো এখানে হচ্ছে 12টি কলার অর্থাৎ 30 টাকায় 12টি ধরে বিক্রি করছেন। সো 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। সুতরাং এখন হচ্ছে 2টা কলার ক্রয় মূল্য আমরা হিসাব করেছি, এখন হচ্ছে 2টা কলার বিক্রয় মূল্য হিসাব করব। অর্থাৎ আপনি ক্রয় মূল্যে যতটা কলা হিসাব করবেন, বিক্রয় মূল্যে ততটা কলা হিসাব করতে হবে। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য 30 ইন্টু 2টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 12 ইকুয়ালস টু কত, 5 আসবে। ঠিক আছে, 30 ইন্টু 2 ডিভাইডেড বাই 12, 5, এই যে 5 টাকা। এখন আপনি 2টা কলার ক্রয় মূল্য কত ছিল, 2টা কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার 2টা কলার বিক্রয় মূল্য কত, 5 টাকাই। মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে এখানে কি নেই, লাভ বা ক্ষতি কিছুই হয়নি, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। ওকে, সো যেহেতু দেখেন যেহেতু ক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি, লাভ বা ক্ষতি কিছু হয়নি। এটা হচ্ছে ম্যাথের ভাষায় আপনার লাভ বা ক্ষতি কিছু হয়েছে না, কিন্তু আমার ভাষায় এখানে আপনার ক্ষতি হয়েছে, কারণ এখানে হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হয়েছে, আর টাইম ইজ মানি। ঠিক আছে, সময় হচ্ছে টাকা। সো আপনার এখানে ম্যাথমেটিক্যালি ঠিক আছে, আপনার এখানে লাভ বা ক্ষতি কিছু হয়েছে না, কিন্তু মানে আমি যদি সব চিন্তা ভাবনা করি তাহলে আপনার লস হয়েছে, কারণ আপনার সময় নষ্ট হয়েছে, আপনি পরিশ্রম করছেন, এক জায়গা থেকে কলা না অন্য জায়গায় নিছেন, পরিশ্রম হয়েছে, সময় নষ্ট হয়েছে, সো আপনার ক্ষতি তো অবশ্যই হবে। কিন্তু এখানে আবার লেখা দিয়ে না যে আমার এখানে তো পরিশ্রম হয়েছে সো এখানে ক্ষতি হয়েছে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, যে ম্যাথমেটিক্যালি আপনি কলা হচ্ছে 5 টাকায় কিনছেন, আবার 5 টাকায় বিক্রি করে দিচ্ছেন, সো এখানে হচ্ছে লাভ বা ক্ষতি কিছু হয়নি। ঠিক আছে, এখানে লাভ বা ক্ষতি কিছু হয়নি, লাভ বা ক্ষতি কিছু হয়নি। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন? ওকে, সো নেক্সট দেখেন, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। বার্ষিক মুনাফা যেটা, সেটা দেখেন বার্ষিক মুনাফা যেটা, এটা হচ্ছে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। মানে একটা ব্যাংকে আপনি টাকা জমা রাখছেন এবং ওই ব্যাংক তার বিনিময়ে আপনাকে মুনাফা দিবে, অর্থাৎ লাভ দিবে, অথবা এটাকে সুদ বলি, সুদ দিবে। সো এই যে মুনাফাটা, আগে হচ্ছে আপনাকে 100 টাকায় 10 টাকা দিত, এখন ব্যাংকে হয়েছে কি, মানে ব্যাংক হচ্ছে বলছে না আপনাকে 10 টাকা দিব না, এখন হচ্ছে আপনাকে 100 টাকায় 8 টাকা দেব। তার মানে মুনাফার হার যেটা, ওইটা হচ্ছে কি কমে আসছে, 110 টাকা থেকে 8 টাকায় চলে আসছে। ঠিক আছে, সো এই জিনিসটা এখানে বলছে, তার
পাশাপাশি কি বলছে যে এখানে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, ঠিক আছে, মিনিংটা বুঝতে পারছেন। তারপরে বলছে অত টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। সো এখানে মুনাফার হার যেটা, সো মুনাফার হার কত কমতেছে দেখেন অ্যান্সার, মুনাফার হার কমে আর ইকুয়ালস টু কত কমে 10 মাইনাস 8%, তাই না, এত কমতেছে মানে 2%। সো আমরা যে সূত্রটা জানি আই ইকুয়ালস টু পি এন আর, এখানের মধ্যে দেখেন আই যেটা এটা হচ্ছে মুনাফা, আই যেটা এটা মুনাফা, পি যেটা এটা হচ্ছে আসল তো আপনি 5000 টাকা রাখছেন, সো 5000 টাকাই থাকবে, এটা তো কনস্ট্যান্ট, এটা তো আর চেঞ্জ হবে না, মানে আপনি ব্যাংকে 10,000 টাকা রাখছেন, সো আসল তো 10,000 টাকাই, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। সো এখানে যে পি যে আসল অর্থাৎ 3000 টাকা যেটা এটা হচ্ছে কি পির ভ্যালু, এটা হচ্ছে ফিক্সড, ওকে। এন যেটা এন হচ্ছে 3 বছর সময়, এটাও ফিক্সড করে দেওয়া আছে। তাহলে এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে কোনটা, আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে আয়ের ভ্যালু অর্থাৎ মুনাফার ভ্যালু কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। সো আমরা ডিরেক্ট সূত্র সাহায্যে ম্যাথটা করতে পারি, অর্থাৎ আর এর ভ্যালু যেহেতু কমতেছে মুনাফার ভ্যালুটাও কি হবে, কমে যাবে। অর্থাৎ আমরা যদি হিসাব করি, সো আই ইকুয়ালস টু পি এন আর মুনাফা যেটা, সো পি এর ভ্যালু কত 3000 ইন্টু এন, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 3 বছর ইন্টু আর, আর এর ভ্যালু 2% অর্থাৎ 2% লিখি 2%, ঠিক আছে। সো 3003 ইন্টু 2% মানে কি 2/100, 0 কাটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 কত 18, 0 180 টাকা, অর্থাৎ মুনাফা কত টাকা কমতেছে, 180 টাকা কমতেছে, মুনাফা কত টাকা কমতেছে, 180 টাকা কমতেছে, 180 টাকা কমতেছে, ঠিক আছে। মুনাফা কত টাকা কমতেছে, 180 টাকা কমতেছে। সুতরাং মুনাফা 180 টাকা কম হবে। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন, যেহেতু আর অর্থাৎ মুনাফার হার যেহেতু কমতেছে, সো মুনাফাও কমবে। সো আর কমে কত হয়েছে 2%, ঠিক আছে, মানে মুনাফার হার কতটুকু কমতেছে, 2% কমতেছে। সো এই মুনাফার হার যদি 2% কমে, সো আমরা যদি 2% যদি এখানে আর ভ্যালুটা বসাই, ঠিক আছে, আমরা যদি মুনাফার ভ্যালুটা যদি 2% যদি বসাই, তাহলে আয় কত পার্সেন্ট কমতেছে, অর্থাৎ মুনাফা যেটা এটা কতটুকু কমতেছে, 180 টাকা কমতেছে। মুনাফা কতটুকু কমতেছে, 180 টাকা কমতেছে। সুতরাং মুনাফা 180 টাকা কম হবে, সুতরাং মুনাফা 180 টাকা কম হবে, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। তারপর হচ্ছে আমরা আরো ম্যাথ করব, দেখেন এটা এতটুকু ক্লিয়ার কিনা। অনেক ম্যাথ আছে বুঝছেন, তারপর হচ্ছে অনেক ম্যাথ আছে। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছি। তারপরে দেখেন কি বলছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে কত হবে, দ্বিগুণ হবে বলছে। সো এখানে যদি আমরা আসলটা ধরি, যে ধরি আসল ইকুয়ালস টু 100 টাকা। সো যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ, ঠিক আছে, যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ, সুতরাং মুনাফা আসল দ্বিগুণ। সো কি করবো, 100 ইন্টু 2 টাকা সমান 200 টাকা। সো 200 টাকা হচ্ছে মুনাফা আসল, এর মধ্যে আসল হচ্ছে 100 টাকা, সুতরাং মুনাফা কি হবে, 200 মাইনাস 100। সুতরাং এখান থেকে মুনাফা যেটা, মুনাফা কত হবে, 200 বিয়োগ 100,
টাকা সমান সমান 100 টাকা। কত? 100 টাকা। সো এখানে বছর কত? 8 বছর বলছে এবং আমাকে বলছে বার্ষিক শতকরা কত মুনাফাই। বার্ষিক শতকরা কত মুনাফাই মানে আর এর ভ্যালু, মানে মুনাফার হার। আর মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত। আমি আবার বলতেছি, মুনাফার হার বলতে কি বোঝায়? 100 টাকার 1 বছরের মুনাফা কত? 100 টাকার 1 বছরের মুনাফা কত? সো এখানে দেখেন আসল 100 টাকা। সো 100 টাকার 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা কত টাকা? 100 টাকা। সো এখানে 100 টাকার 8 বছরের মুনাফা, 100 টাকার 8 বছরের মুনাফা কত পাই? 100 পাই। এই যে আসলে 100 টাকা। সো 100 টাকার 8 বছরের মুনাফা কত? 100 টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা, ঠিক আছে? 100 টাকার 1 বছরের মুনাফা কত? 8 ইন্টু দেখেন, দেখেন 100 টাকার 1 বছর মুনাফা। এখন দেখেন 8 বছরের যত টাকা মুনাফা হয়েছে, 8 বছরে যত টাকা মুনাফা হয়েছে 1 বছরে কি কমে যাবে? কমে যাবে। সো কমে গেলে কি হয়? ভাগ হয়। সো 100 টাকার 1 বছর মুনাফা কি হবে? 100 ডিভাইডেড বাই 8, এত টাকা। সো 100 ডিভাইডেড বাই 8 করেন, 100 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 25/2 টাকা। সো 25/2 কে কি লেখা যায়? 25/2 যদি করেন তাহলে আপনি হচ্ছে 12 হচ্ছে পূর্ণ সংখ্যা পাবেন। সো 12 সমস্ত 2 নিচে হরের জায়গায় থাকে। সো 12 দোকানে 24 আর 1 যোগ করলে হয় 25। এই যে উপরের 1 মিলাইছি, এত টাকা। সুতরাং মুনাফার হার সুতরাং মুনাফার হার কত? 12 সমস্ত 2/1%। সুতরাং মুনাফার হার কত? 12 সমস্ত 2/1%। এটা হচ্ছে আনসার। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছি বলেন তো, বুঝতে পারছি কিনা? খুবই ইজি ম্যাথ ছিল। বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথটা দেখি। এটা পারবেন? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? দেখেন এটা কিভাবে করবেন একটু বলে দিই। সো এটা কি করা যায়? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছর মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। সো আমি যদি মূলধন ধরি, মূলধন মনে করেন 100 টাকা ধরলাম, তাহলে 6 বছরে মুনাফা মূলধন মিলে কত টাকা হবে? দ্বিগুণ বলছে। সো 100 ইন্টু 2 টাকা মানে 200 টাকা। সো মুনাফা মূলধন হচ্ছে 200 টাকা, এর মধ্যে মূলধন 100 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মূলধন যেহেতু এবং বলছে সেই হারটা বের করতে হবে, ঠিক আছে? আমরা যদি পি দ্বারা করি তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যেত আর কি। ওকে, সো সুতরাং আচ্ছা সমস্যা নেই, এইভাবে করা যাবে। সুতরাং মুনাফা ইকুয়ালস টু 200 বিয়োগ 100 টাকা সমান 100 টাকা। সো এখান থেকে কি করতে হবে? মুনাফার হার বের করতে হবে। দেখেন শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়,
সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা আসলে অত টাকা হবে। এখন এখান থেকে আমার কিসের ভ্যালু বের করতে হবে? আর এর ভ্যালু। আর এর ভ্যালু এনে ওই পার্টে আমার কাজ করতে হবে। সো আর এর ভ্যালুটা লাগবে। সো আমরা কি জানি? আই ইকুয়ালস টু পি এন আর, এটা আমরা জানি। সো এখানে মুনাফার হার আর এর ভ্যালুটা লাগবে আর ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই পি এন। সো আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে এই যে মুনাফা যেটা 100, আসল কত? আসলও 100 ইন্টু এন এর ভ্যালু কত? এই যে 6 বছরের এখানের যে এন এর ভ্যালু, দেখেন এই পার্ট থেকে প্রথম পার্ট থেকে হচ্ছে আমরা আর এর ভ্যালু কাউন্ট করব। সো প্রথম পার্টের যে এন এর ভ্যালু কত? 6, ক্যালকুলেশন করেন 1/6। সো মুনাফার হার যেটা 1/6%, 1/6%। সো মুনাফার হার কি পেয়েছি? 1/6% পেয়েছি। মুনাফার হার কি পেয়েছি? 1/6% পেয়েছি, 1/6% পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফার হার পেয়েছি। এখন হচ্ছে আমরা যদি এই যে মুনাফার হারটা, এই মুনাফার হার এখন কি করব? এখানে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। বলছে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2500 টাকা হবে। সো এই অংশে এখন আর এর ভ্যালু কি দেওয়া আছে? দেখেন আর এর ভ্যালু দেওয়া আছে 1/6%, আর এর ভ্যালু দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। এন এর মান কত? 4 বছর, 4 বছর। এখন আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? বলছে কত টাকায় মুনাফা মূলধনে 2500 টাকা হবে। সো আমাকে কত টাকায়, মানে পির ভ্যালু বের করতে হবে। আমাকে কি করতে হবে ভাই? পির ভ্যালুটা বের করতে হবে। আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? পির ভ্যালু বের করতে হবে, মূলধন যেটা। সো ধরি মূলধন এখন কত ধরলাম? পি টাকা। সুতরাং মুনাফা আই ইকুয়ালস টু কি হবে? পি এন আর হবে। সো পির জায়গায় পি ইন্টু এন। এন মানে কত? এন মানে হচ্ছে 4 বছর ইন্টু আর এর ভ্যালু কত? 1/6%, মানে কত? 1/100। ঠিক আছে, সো এখানে ক্যালকুলেশন করেন, অথবা আর এর ভ্যালু যেটা আপনি হচ্ছে পার্সেন্ট, যেহেতু এই যে এখান তো ডিরেক্ট আমরা আর এর ভ্যালু 1/6 পেয়েছি। সো 1/6 ইউজ করেন। সো 1/6 ইউজ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2p ডিভাইডেড বাই 3। সো মুনাফা কত? 2p ডিভাইডেড বাই 3, 2p ডিভাইডেড বাই কত? 3, 2p ডিভাইডেড বাই 3। ঠিক আছে, সো এখানে আর এর ভ্যালু পার্সেন্টেজ ঠিক আছে, কিন্তু এখানে ডিরেক্ট আমরা কত পেয়েছি? এই যে দেখেন এখানে ডিরেক্ট 1/6 পেয়েছি আর এর ভ্যালু। সো 1/6 আমরা এখানে কাউন্ট করতেছি। ঠিক আছে, আর এর ভ্যালু ডিরেক্ট 1/6 কাউন্ট করতেছি। সো এখন হচ্ছে মুনাফা প্লাস মূলধন। দেখেন এখানে মুনাফা মূলধন কত দেওয়া আছে? 2050 টাকা। সো এখানে মুনাফা মূলধন কত টাকা দেওয়া আছে? 2050 টাকা। সো মুনাফা মূলধন মানে কি? মুনাফা যোগ মূলধন, অথবা মূলধন প্লাস মুনাফা। সো মূলধন কত? পি, মুনাফা কত? 2p ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 2500। এখান থেকে পির ভ্যালুটা বের করলে অ্যান্সার। সো পি কমন নিলে 1 প্লাস 2/3 ইকুয়ালস টু 2050। দেন হচ্ছে পি ইন্টু 1 প্লাস 2/3। সো এখানে আসতেছে 5p অর্থাৎ 5p মানে 5p ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 2050, বা p ইকুয়ালস টু 3 ইন্টু 2050 ডিভাইডেড বাই 5। সো 3 ইন্টু 2050 ডিভাইডেড বাই 5 মানে 1230 টাকা, 1230 টাকা। ঠিক আছে, তাহলে সেই হারে কত টাকায় 4 বছর মুনাফা আসলে অত টাকা হবে? 1230 টাকায়, 1230 টাকায়। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। ঠিক আছে,
ঠিক আছে। সো এই ম্যাথটা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে। প্রশ্ন 12 যেটা নিজেরা ট্রাই করবেন, পারবেন। এখন আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো আসল ভিডিও হচ্ছে, ওকে ঠিকঠাক হচ্ছে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে, কোনো আসল 3 বছরে ওকে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। সো এখানে কি বলছে দেখেন, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে মানে মুনাফা আসল প্লাস 3 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এই লাইনটা দ্বারা কি বুঝেন? কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা, এই লাইন দ্বারা কি বুঝেন? এই লাইনটা দ্বারা এটা বোঝানো হয় যে আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। সো আসল প্লাস 3 বছরের মুনাফা আসল এত টাকা। আবার এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা বলতে কি বোঝায়? আসল প্লাস 5 বছরে মুনাফা এত টাকা, আসল প্লাস 5 বছরের মুনাফা। এই যে 5 বছরে মুনাফা আসলে এত টাকা, ঠিক আছে। সো আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস কি 5 বছরের মুনাফা। সো ওইটা যেহেতু বড় ওইটা আগে লিখি, আসল প্লাস 5 বছরের মুনাফা ইকুয়ালস টু কত টাকা? 1830। তারপর আসল প্লাস 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কত? 1578 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি আসল কাটা, 5 থেকে 3 গেলে 2, তাহলে সুতরাং 2 বছরের মুনাফা ইকুয়ালস টু কত হবে? 1830 বিয়োগ 1578, তাহলে 252 টাকা। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে আসল ও মুনাফার হার নির্ণয় করো বলছে, আসল মুনাফার হার বের করার জন্য। এখন 2 বছরের মুনাফা বের করছি। এখন এই টাইপের ম্যাথগুলা দুই রকম ভাবে করা যায়। একটা হচ্ছে এই তত্ত্ব দিয়ে আসল ও মুনাফার হার বের করতে পারবেন, অথবা এই তত্ত্ব দিয়ে আসল এবং মুনাফার হার বের করতে পারবেন। অ্যান্সার সেমই হবে, কারণ আসল আর মুনাফার হার তো সেমই, তাই না? আসল আর মুনাফার হার তো সেমই উভয় ক্ষেত্রে। ওকে, সো 2 বছরের মুনাফা বের করলেন, সুতরাং 1 বছরের মুনাফা 252 ডিভাইডেড বাই 2 টাকা। সুতরাং আপনি ইচ্ছা করলে 3 বছরেরটা নিয়ে কাজ করতে পারবেন, 5 বছরেরটা নিয়ে কাজ করতে পারবেন। আমি 5 বছরেরটা নিয়ে কাজ করি। সুতরাং 5 বছরের মুনাফা কি হবে? 252 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 এত টাকা। তাহলে 252 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 630 টাকা। 630 টাকা। সো 5 বছরের মুনাফা 630 টাকা পেয়েছি। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে 5 বছরের মুনাফা আসল কত ছিল? 1830, মানে মুনাফা আর আসল মিলিয়ে 1830 টাকা ছিল, যার মধ্যে মুনাফা হচ্ছে 630 টাকা। সুতরাং আসল কত হবে? যে সুতরাং আসল ইকুয়ালস টু, দেখেন মুনাফা আসল যদি 1830 টাকা হয়, এর মধ্যে মুনাফা 630, সো আসল হবে কত? 1830 বিয়োগ 630 টাকা। অর্থাৎ মুনাফা আসল থেকে আমরা মুনাফাটা বিয়োগ করেছি, সো আমরা কি পেয়েছি? আসল অংশটা পেয়ে গেছি। সুতরাং আসল ইকুয়ালস টু 1830 মাইনাস 630, সো 1830 বিয়োগ 630 মানে 1200 টাকা। সো আসল কত পাইছি? আসল পাইছি 1200 টাকা, এবং এখানে মুনাফা কত? 630 টাকা। বছর কত? 5 বছর। অর্থাৎ 1200 টাকার
5 বছরের মুনাফা কত 630 টাকা। আমি এখান থেকে আমি কি বের করব মুনাফার হারটা বের করব, মুনাফার হার বের করব, ঠিক আছে, মুনাফার হারটা বের করব। এখানে অলরেডি আমি আসল পেয়ে গেছি 1200 টাকা, ঠিক আছে। আপনি এই তথ্য দিয়ে যদি কাজ করতে চান তাহলে এই জায়গার মধ্যে 3 বছরের মুনাফা বের করবেন, বের করার পর আসল ওই ওই এই 1578 থেকে ওই মুনাফাটা বিয়োগ করবেন, দেখবেন 1200 টাকায় চলে আসতেছে, ঠিক আছে। সো আসল হচ্ছে 1200 টাকা। এখন হচ্ছে আমি মুনাফার হার বের করব, আর মুনাফার হার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা, ঠিক আছে। সো এখানের মধ্যে 1200 টাকার 5 বছরের মুনাফা কত 630 টাকা। সো 1200 টাকার 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা কত 630 টাকা। সুতরাং 1 টাকার অথবা 1200 টাকার 1 বছরের মুনাফা কত হবে 630, আর 5টা ভাগ আকারে চলে আসবে। সুতরাং এখন আমার 1 টাকার যদি হিসাব করি যে 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 630 ডিভাইডেড বাই 5 ইন্টু নিচে হচ্ছে 1200 টাকা। সুতরাং এখন হচ্ছে 100 টাকার, এই যে 100 টাকার 1 বছরের মুনাফা যেটা, এটা হচ্ছে মুনাফার হার। 100 টাকার 1 বছরের মুনাফা যেটা, এটা হচ্ছে মুনাফার হার। তো 100 টাকার 1 বছরের মুনাফা 630 ইন্টু 100টা উপরে গুণাকারে হয়ে গেল ডিভাইডেড বাই 5 ইন্টু 1200 টাকা। তাহলে কত কত হইল 630 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 1200। তাহলে 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 21/2 টাকা, ঠিক আছে। এটাকে কি লেখা যায় 12 সমস্ত, এই যে 12 দুগুণে 24, না এটা 12 সমস্ত মানে 10 সমস্ত হবে, তাই না? কারণ 21 2 দ্বারা ভাগ করলে ই আকারে কে থাকতেছে 10, 10 দুগুণে 20 আর একে 21 টাকা। এই যে 10 দুগুণে 20 আর 1 যোগ করলে 21 টাকা। সুতরাং আসল কত টাকা পাইছি 1200 টাকা, আসল 1200 টাকা, এবং মুনাফার হার কত পাইছি, মুনাফার হার 10/2/1%, 10/2/1%। দেখেন বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি। আরো কয়েকটা ম্যাথ আছে, আরো 2টা হচ্ছে অনুশীলনীর কোয়েশন সলভ করাবো, দেখেন এটা বুঝছেন কিনা। এটা আসলে একটা করালেই হবে, আর একটা পারবেন নিজেরাই। এটা আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে। একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, এটা নিজেরাই পারবেন। আমি হচ্ছে এই ম্যাথটি একটু করাই দিই, এটা খুবই সহজ ম্যাথ। বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। এই লাইনটার মানে কি বুঝছেন? এটা খুবই সহজ। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে সে 3 মাস পর পর মুনাফা পাবে। সে কি করছে 10 লাখ টাকা জামিল সাহেব পেনশনের টাকা আনছে, ঠিক আছে। সে পেনশনের টাকা কি করছে ব্যাংকে রাখছে। ব্যাংকে রাখার পর সে কি বলছে আমি 5 বছর মেয়াদি মানে 5 বছর ধরে সে টাকাটা ব্যাংকে থাকবে, মানে এই যে 10 লাখ টাকা সে 5 বছর ব্যাংকে রাখবে, ঠিক আছে। এবং সে 3 মাস পর পর সে কি পাবে মুনাফা পাবে, 3 মাস পর পর মুনাফা পাবে। আচ্ছা এটাই এই লাইনটার মিনিংটা হচ্ছে এরকম। দেন হচ্ছে বলছে বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে, প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে। আমরা যে I = PNR হিসাব করতাম, এখানে
এন এর যে ভ্যালুটা এটা হচ্ছে বছরে বছরে ক্যালকুলেশন করা লাগে। এন এর যে ভ্যালুটা এটা কিসে বছরে, এটা মাসে ক্যালকুলেট করা হয় না, ঠিক আছে, কিংবা ঘন্টা মিনিটে সেকেন্ডে ক্যালকুলেট করা হয় না, এটা হচ্ছে বছরে। সো এখানে যে এন এর ভ্যালু দেখেন, এটা হচ্ছে কি, এখানে এন এর ভ্যালু কত, 3 মাস। সো এন ইকুয়ালস টু কত, এন ইকুয়ালস টু 3 মাস। এখন মাসরে কি করতে হবে, মাসরে হচ্ছে বছরে নিতে হইব, ঠিক আছে। এন ইকুয়ালস টু কত, 3 মাস। এখন মাসকে কি করতে হবে, বছরে। সো বছরে কেমনে নেবেন, মাসকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে এটা কিসে চলে আসবে, বছর, মানে 1/4 বছর। সো এন এর ভ্যালু পেয়েছি, মুনাফার হার কত, 12%, আর ইকুয়ালস টু 12%, মুনাফার হার হচ্ছে 12%। এখন আমাকে বলছে যে পির যে ভ্যালুটা 10 লক্ষ, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে 10 লক্ষ। সো এখান থেকে হচ্ছে আমার কত টাকা মুনাফা হবে, অর্থাৎ আয়ের ভ্যালু চাইছে। সো আই ইকুয়ালস টু পিএনআর। সো পির ভ্যালু 1 2 3 4 5 6, 6টা শূন্য, একের পরে 1 2 3 4 5 6। এন এর ভ্যালু হচ্ছে 1/4 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 12%, অর্থাৎ 12% মানে কি, 12/100। ক্যালকুলেশন করেন, ইন্টু 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 100, 30,000 টাকা, ঠিক আছে। সো মুনাফা কত, 30,000 টাকা, কত পেয়েছি, 30,000 টাকা। সুতরাং 3 মাস পর প্রাপ্ত মুনাফা কত, 30,000 টাকা। সুতরাং 3 মাস পর সুতরাং কত, 3 মাস পর প্রাপ্ত মুনাফা 30,000 টাকা। সুতরাং 3 মাস পর প্রাপ্ত মুনাফা কত, 30,000 টাকা, 30,000 টাকা। বুঝতে পারছেন? সো এটা খুবই ইজি ছিল। এখন হচ্ছে আমরা এমসিকিউ যাব। অনেক ম্যাথ করাইছি, ঠিক আছে। সো ইচ্ছা করলে অনেক ম্যাথ স্কিপ করতে পারতাম। ইভেন মানে আমার কথা হচ্ছে সব টাইপের ম্যাথ করানো, এবং ভাইয়া তাই করছি, সব টাইপের ম্যাথ করেছি, এবং এক্সট্রা যে কয়েকটা ম্যাথ রয়েছে এগুলো আপনারা নিজেরা করলেই পারবেন, ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন। সো এখন হচ্ছে বাকি যে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করবো, সিকিউ সলভ করবো, ঠিক আছে। দেখেন, এই ক্লাস করার পর কি আপনার এই চ্যাপ্টার আর কারো কাছে প্রাইভেট পড়তে হবে? হবে না, ঠিক আছে। এই চ্যাপ্টার করার পর আর কারো কাছে প্রাইভেট পড়তে হবে না, ইন ডিটেলস আলোচনা করছি। দেন হচ্ছে আমরা হচ্ছে কিছু এমসিকিউ করব এই পার্টের, ঠিক আছে। দেন হচ্ছে সিকিউ সলভ করব। সিকিউটা হচ্ছে 2.1 2.2 হচ্ছে একসাথে সিকিউ সলভ করব, ঠিক আছে। এখন হচ্ছে 2.1 এর এমসিকিউ শেষ করাবো, হ্যাঁ। তারপর হচ্ছে 2.2 এর বেসিক, তারপর পার্টের ম্যাথ, পাঠ্য বইয়ের যে ম্যাথ, তারপর এমসিকিউ শেষ করাবো। দেন হচ্ছে একসাথে 2.1 এবং 2.2 এর যে সিকিউগুলো আছে একসাথে সলভ করাবো, ঠিক আছে। তাহলে আপনাদেরই ভালো হবে, কারণ অনেক ম্যাথ আছে 2.1 2.2 এর যে কম্বাইন্ডলি দিয়ে দেই, তখন তো আপনি আটকে যাবেন, ঠিক আছে, তখন তো আটকে যাবেন। দেখা গেল আমি 2.1 এর সিকিউ সলভ করাইতেছি, তখন হচ্ছে 2.2 এরও একটা ম্যাথ চলে আসলো, তখন আমি কি করব? তখন তো আপনি বুঝবেন না। সেজন্য 2.1 এর সব শেষ, এমসিকিউ শেষ করব এখন। দেন হচ্ছে 2.2 এর সব শেষ করে এমসিকিউ শেষ করে, দেন হচ্ছে 2.1 2.2 এর সিকিউগুলা কম্বাইন্ডলি হচ্ছে একসাথে সলভ করব, ঠিক আছে। তাহলে আপনারাই উপকৃত হবেন। বুঝতে পেরেছেন? কিউট বাচ্চারা, আপনারা এত কিউট কেন? ছোট বাচ্চারা দেখো, এখন হচ্ছে কই, হ্যাঁ এই যে আমরা হচ্ছে
গণিত অধ্যায় 2 মুনাফা সিকিউ এমসিকিউ, এই যে এমসিকিউ আমরা স্টার্ট করব। ঠিক আছে, সো দেখেন একটি পণ্য 5% ক্ষতিতে এত টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল। এখন কথা হচ্ছে কি জানেন, আপনাকে আমি যদি বলি সব এমসিকিউ শেষ করছি আমি বলতে পারবো, কারণ এত বেসিক পড়াইছি, এত কঠিন কঠিন ম্যাথ করাইছি, এগুলো এখন কিছুই না। একবার নিজে ট্রাই করে দেখেন, এই যে ভিডিওটা হচ্ছে স্টপ করেন, ম্যাথটা দেখেন নিজে পারেন কিনা, দেন হচ্ছে অন করেন। ওকে, আমি বিশ্বাস করি আপনি পারছেন। ওকে, দেখেন একটি পণ্য 5% ক্ষতিতে এত টাকা বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল। সো ধরি ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনি এমসিকিউর মধ্যে তো আর লিখে লিখে করবেন না, ঠিক আছে, আপনার বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। ক্রয় মূল্য 100 টাকা ধরি, সো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 95 টাকা হয়। এটা কি বিক্রয় মূল্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100। এই যে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 95। দেন হচ্ছে বিক্রয় মূল্য, এই যে ক্ষতিতে 2375 টাকায় কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে। সো বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ইন্টু 2375 হচ্ছে উপরে, আর নিচে কত? 95, ঠিক আছে। সো ক্যালকুলেশন করেন, 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95, 2500 টাকা। ক্রয় মূল্য কত? 2500 টাকা, 2500। এইগুলা ভাই, এইগুলো হচ্ছে এখন ইজি লাগবে আপনাদের, এগুলো খুব ইজি লাগবে, আমি খুব স্পিডে যাব। শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হয়। সো শতকরা বার্ষিক কত মুনাফায় মানে কি? মুনাফার হার। দেখেন শতকরা বার্ষিক কত মুনাফা, এই লেখাটা থাকলে বুঝবেন এটা মুনাফার হার। সো আমরা কি জানি? I equals to PNR। এখন এখান থেকে আর এর ভ্যালুটা লাগবে I বাই PN। আই হচ্ছে মুনাফা কত? 2400। পি হচ্ছে আসল কত? 4000 ইন্টু এন হচ্ছে কত? 4 বছর। ক্যালকুলেশন করেন, 2400 ডিভাইডেড বাই 4000 ইন্টু 4 কত? দেখেন 3 ডিভাইডেড বাই 20। এখন পার্সেন্টে নিতে হবে উপরে 100, নিচে 100। সো নিচের এই 100 ক্যালকুলেশন করবেন না, বাকি অংশটা ক্যালকুলেশন করেন, অর্থাৎ 3 ইন্টু 100 উপরে, আর নিচে জাস্ট 20 রাখবেন। ওই 100টা আর ক্যালকুলেশন করবেন না, মানে 1/100 মানে পার্সেন্ট। সো এই অংশগুলা ক্যালকুলেশন করলে আপনি পাবেন 15, আর 1/100 যেটা, এটা পার্সেন্ট। সো 15%। টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মানে টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রি করছেন, মানে দুইটার দাম, মনে করেন 2টি কলা, মনে করেন সাপোজ কলা, মনে করেন 2টি কলার ক্রয় মূল্য কত? মানে ক্রয় মূল্য কত? 1 টাকা। টাকায় বলতে 1 টাকা। যদি 2 টাকায় বলতো মানে 2 টাকা, মানে জাস্ট বলছে টাকায় 2টি দরে, মানে 2টার মূল্য 1 টাকা। টাকায় 2টি দরে মানে কি? 2টা কলার মূল্য 1 টাকা। সো একটা কলার মূল্য কত? 1/2 টাকা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আর 3টা কলার বিক্রয় মূল্য কত টাকা? দেখেন টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রি করছে। 3টি দরে বিক্রি করছে মানে কি? মানে 3টি কলার বিক্রয় মূল্য কত? 1 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 1/3 টাকা। এখন দেখেন কোনটা বড়? 1/2 বড় না 1/3 বড়? 1/2 বড় না 1/3 বড়? বলেন কোনটা বড়? 1/2 বড় না 1/3 বড়? সো হরে যে সংখ্যা বড়, হরের সংখ্যা বড় থাকলে সেটা ছোট। দেখেন লব সিম, এক সিম। সো এটার হর 2, এটার হর 3। সো এটার হর বড়, তার মানে এটা ছোট, 1/3 ছোট, 1/2 বড়। তার মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তার মানে কি? ক্ষতি হয়েছে। সো ক্ষতি কত ক্ষতি হয়েছে? কত টাকা ক্ষতি হয়েছে?
এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, ক্ষতি হয়েছে 1/2 মাইনাস 1/3 মানে 6, নিচে 6 লসাগু, আর 3 দুগুণে 6, 3 মাইনাস 2 1/6। সো ক্ষতি হয়েছে 1/6 টাকা, 1/6 টাকা। সো 1/6 টাকা ক্ষতি হয়েছে কত টাকার মধ্যে? 1/2 টাকার, অর্থাৎ ক্রয় মূল্য 1/2 টাকার মধ্যে। সো ক্রয় মূল্য 1/2 অর্থাৎ 1/2 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 1/6 টাকা ক্ষতি হয়েছে। 1 টাকায় ক্ষতি হয়েছে 1/6 ডিভাইডেড বাই 1/2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 1/6 ইন্টু দিলে এই যে নিচের টুপুর উপরটা নিচে, সো 2টা উপরে একটা নিচে, সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, যেহেতু পার্সেন্ট 100 টাকায় ক্ষতি হয়। 2 ইন্টু 100, এই যে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 6, ক্যালকুলেশন করেন 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 6, তাহলে 33%। ঠিক আছে, 33.33 এরকম আসে। সো এটা আসতেছে এরকম যে 100 ডিভাইডেড বাই 3, 100 ডিভাইডেড বাই 3। সো এটাকে কি লেখা যায়? 33। সো 33 ইন্টু 3 মানে 99, 99 আর 1 যোগ করলে 100, এত পার্সেন্ট, অর্থাৎ 33 সমস্ত 3/1, 33 সমস্ত 3/1। অত কি হয়? ক্ষতি না লাভ? ক্ষতি হয়। কি হয়? ক্ষতি। এই যে ক্ষতি, কি হয়? ক্ষতি। ঠিক আছে, সো এখানে এসে অনেকে ভুল করে, মানে ডিরেক্ট দেখে দাগাই দেয়, দেখবেন ক্ষতি না লাভ। দেখেন এই অপশন সেম টু সেমই লাগতেছে, 33 সমস্ত 3/1%, 33 সমস্ত 3/1%, কিন্তু দেখেন একটা ক্ষতি একটা লাভ, কিন্তু আমি কোনটা দাগাবো? ক্ষতি, কারণ ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি। এই যে এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি। সো ক্ষতি, এখানে ক্ষতি হয়েছে। সো ক্ষতি যেহেতু, সো 33 সমস্ত 3/1% ক্ষতি হয়েছে। ঠিক আছে, সো দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছি। তারপর কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত পার্সেন্ট? মুনাফার হার কত? কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? সো আসল মনে করেন P টাকা, তাহলে মুনাফা আসল 2P টাকা হবে। মুনাফা আসল যদি 2P টাকা হয়, তাহলে মুনাফা কত? 2P মাইনাস P টাকা, মানে P টাকা, P টাকা। তাহলে এখন বলছি মুনাফার হার কত? সো আমরা কি জানি? I equals to PNR, PNR। এখান থেকে আর এর ভ্যালুটা লাগবে। সো R equals to I ডিভাইডেড বাই PN। I এর ভ্যালু কত? I হচ্ছে মুনাফা।